আসসালামু আলাইকুম। অরবিট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব আমাদের কেমিস্ট্রি 8 নম্বর চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে রসায়ন এবং শক্তি। আগে একটু চ্যাপ্টারটা নিয়ে ওভারভিউ দিয়ে যে আসলে চ্যাপ্টারে কি কি আছে না আছে একটু আমরা যদি দেখি। আচ্ছা, এখানে কিছু টপিক আছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি আমরা কোথায় ব্যবহার করতে পারি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আছে আমাদের রাসায়নিক প্রক্রিয়া, তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। এখানে তড়িৎ বিশ্লেষণ কোষ দেখবো আমরা, গ্যালভানিক সেল দেখবো, ড্রাই সেল দেখবো, এবং এগুলো কোথায় ইউজ করে, কিভাবে এরা ইলেকট্রিসিটি বা তড়িৎ জেনারেট করতেছে, এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করব। এবং ফাইনালে আছে আমাদের কিছু নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন, চেইন রিঅ্যাকশন, এই জিনিসগুলো আছে। তাহলে চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি আমরা বলতে চাই, তাহলে এখানে আমাদের লবণ সেতু মানে তড়িৎ কি বলে এটাকে গ্যালভানিক সেল যেটা আছে সেটা, অথবা আমরা বলতে পারি তড়িৎ রাসায়নিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য সেল, যাই বলি না কেন এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যেটা শুরু করব, মানে যে টপিক দিয়ে আমরা শুরু করব সেটা আমাদের দেখা যাক ফার্স্টে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আছে। এই জিনিসগুলো আমরা মোস্টলি রিডিং পড়বো। এই জিনিসগুলো আমরা ভাইয়া বেশিরভাগ জিনিস কি করবো, রিডিং পড়ার ট্রাই করবো। তাও একটু আমরা জাস্ট বলে দিই ওভারভিউটা, যে রাসায়নিক শক্তির উৎস। ভাইয়া রাসায়নিক শক্তি আমরা কোথায় কোথায় পাই? ফার্স্টে বলা আছে যে বন্ধন শক্তি। ফার্স্টে কি বলা আছে? বন্ধন শক্তি। এখন বন্ধন শক্তি কোথায় থাকে সেটা একটা জিনিস চিন্তা করি, যে সিম্পল, যে আমাদের কাছে একটা ক্লোরিন আছে আর এখানে একটা ক্লোরিন আছে। আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি, এই দুইটা ক্লোরিনের মাঝখানে কি থাকে? মাঝখানে আমাদের একটা সমযোজী বন্ধন থাকে। কি বন্ধন থাকে ভাইয়া? সমযোজী বন্ধন থাকে। তাহলে এই যে আমাদের প্রত্যেকটা পরমাণু, একটা পরমাণু সাপোজ অক্সিজেন আর একটা পরমাণু হাইড্রোজেন, পরমাণুর মাঝে যে বন্ধন থাকে, এখানে আমাদের কিছু পরিমাণ কি থাকে? শক্তি থাকে। এখানে আমাদের কিছু পরিমাণ কি থাকে? শক্তি থাকে। এটা কখন হয়? যখন যৌগটা উৎপন্ন হয় বা যৌগটা যখন গঠন হয়, কনস্ট্রাক্ট হয়, তখন এখানে কিছু পরিমাণ শক্তি থাকে। তো এই শক্তিটাকে আমরা বলতেছি কি? বন্ধন শক্তি। সেকেন্ডে যদি আমরা বলি যে আন্তঃআণবিক শক্তি কোনটা? ভাইয়া একটা যৌগ তৈরি হয়ে গেছে, ফর এক্সাম্পল একটা ক্লোরিন তৈরি হয়ে গেছে, ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাসের সাথে আরো একটা ক্লোরিন গ্যাস, আরো একটা ক্লোরিন গ্যাস, আরো একটা ক্লোরিন গ্যাস, এদের মধ্যে আমাদের কিছু কি থাকবে? দুর্বল আকর্ষণ বল থাকবে। কি থাকবে ভাইয়া? দুর্বল আকর্ষণ বল থাকবে। এবং এই দুর্বল আকর্ষণ বলটা দিয়ে কি হবে? আন্তঃআণবিক শক্তি থাকবে। আন্তঃআণবিক শক্তি। তাহলে আন্ত কথাটার মানে কি? একটু এই জিনিসটা খেয়াল করেন। আন্ত কথাটার মানে কি? আন্ত কথাটার মানে হচ্ছে বাইরে। তাহলে এখানে একটা অণু আছে, এটার সাথে আরেকটা অণু, এটার বাইরে আরেকটা অণুর সাথে যে আকর্ষণ, এবং ওই আকর্ষণের মাধ্যমে যে শক্তি, সেটাকে আমরা কি বলতেছি? আন্তঃআণবিক শক্তি। তাহলে ফার্স্টে বললাম বন্ধন শক্তি, একটা যৌগের ভেতরে বন্ধনের মধ্যে যে শক্তি থাকে। আর আন্তঃআণবিক শক্তি কি? একটা অণু আরেকটা অণুর সাথে, একটা অণু আরেকটা অণুর সাথে। আর এখানে কি ছিল? একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে। আচ্ছা, 3 নম্বর আমরা বলতেছি যে রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর। ভাইয়া রাসায়নিক বিক্রিয়া কিভাবে শক্তির রূপান্তর হয়? আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি জ্বালানি পোড়াই, তাহলে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তারপর আমরা যদি আতশবাজি ফোটাই, তাহলে রাসায়নিক শক্তি থেকে সেখানে শব্দ শক্তি তৈরি হইতেছে, তাপ শক্তি তৈরি হইতেছে, আলোক শক্তি তৈরি হইতেছে। এই জিনিসগুলোই রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। আচ্ছা, লাস্ট একটা জিনিস আছে, শক্তি পরিমাপের একক। আচ্ছা লাস্ট আরেকটা জিনিস আছে আমাদের শক্তি পরিমাপের একক। তো শক্তি পরিমাপের একক নিয়ে আমাদের নতুন একটা স্লাইড লাগবে। সেটা শক্তি পরিমাপকের দুইটা একক আছে। একটা আমরা বলতেছি, আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, একটাকে আমরা বলতেছি ক্যালোরি, আর আরেকটাকে বলতেছি আমরা জুল। তাহলে ভাইয়া ক্যালোরি কাকে বলে? আমরা যদি সিম্পল একটা কথা বলি, যে আমাদের কাছে 1 গ্রাম কি আছে? 1 গ্রাম পানি আছে। এই 1 গ্রাম মানে খুব সামান্য পরিমাণ পানি। এই 1 গ্রাম পানি বা H2 এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তি দরকার, তাহলে কি বলতেছে? এটা 1 গ্রাম পানি আছে, ওই 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ আমাদের তাপ প্রয়োজন হবে, সেটাকে আমরা কি বলতেছি? 1 ক্যালোরি, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আসি আমরা সেকেন্ড যে ইয়েটা আছে জুল, সেটা যে আমি যদি বলি যে ভাইয়া 1 নিউটন বলের একক নিউটন। 1 নিউটন বল প্রয়োগ করে বলের দিকে 1 মিটার সরণ ঘটলে, 1 মিটার সরণ ঘটাতে যে শক্তির প্রয়োজন,
সেটাকে আমরা কি বলতেছি 1 জুল। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, আর এখানে আছে 1 নিউটন বল প্রয়োগ করে বস্তুর দিকে, মানে সাপোজ আমাদের কাছে একটা এরকম অবজেক্ট আছে, একটা বস্তু আছে, তাহলে আমি এদিক থেকে বল প্রয়োগ করলাম কতটুকু, 1 নিউটন। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করলাম, এটা কি আমাদের কতটুকু গেল, এটা হচ্ছে আমাদের 1 মিটার গেল। কোন দিকে, বলের দিকে গেছে। কোন দিকে গেছে ভাইয়া, বলের দিকে গেছে। তখন এটাকে আমরা যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলবো, 1 জুল। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.18 জুল, বা এটাকে আমরা 4.2 জুলও বলতে পারি। এটাও আমাদের এমসিকিউর জন্য লাগবে। এবং আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে 1 জুল ইজ ইকুয়ালস টু 0.24 ক্যালোরি, 0.23 সামথিং কিছু আসে, যেটাকে আমরা বলতেছি 0.24। তাহলে এই দুইটা হচ্ছে আমরা মাস্ট কিসের জন্য মনে রাখবো ভাইয়া, এমসিকিউর জন্য মনে রাখবো। আচ্ছা, তারপর আমরা দেখি তারপর আমাদের কি আছে। তাহলে এই দুইটা গেলে হচ্ছে আমাদের শক্তির একক। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বলতেছি কি বলে এটাকে, তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। তাপ পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলতেছি তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটাকে বলতেছি তাপ হারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া নাম শুনলে কি বোঝা যাচ্ছে, তাপ উৎপাদী যেহেতু তাহলে কি হবে, তাপ উৎপন্ন হবে। আর তাপ হারী বিক্রিয়া যেহেতু তাহলে কি হবে, তাপ শোষণ হবে। কি হবে এটা, তাপ শোষণ হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ যেটা, সেটা আমরা মনে রাখবো, ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ। আর তাপ হারী বিক্রিয়ায় ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ। এখন ডেল্টা এইচ কি জিনিস, ডেল্টা এইচ কি জিনিস, এটা হচ্ছে আমাদের এর পরের টপিক। তাহলে ডেল্টা এইচকে আমি একটু শর্ট করে বলে দিই, সেটা হচ্ছে আমাদের তাপ শক্তির পরিবর্তন। তাপ শক্তির পরিবর্তন, এটাকে আমি যদি সিম্পলি বলি, সেটা হচ্ছে যে উৎপাদের শক্তি, উৎপাদ শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। এখন একটু খেয়াল রাখেন, এই ডেল্টা এইচ এর যে ভ্যালুটা, সেটা দুইটা ভাবে বের করা যায়। একটাকে আমরা বলি বন্ধন শক্তি, আর একটাকে আমরা বলি এনথালপি। আমি এখানে কোনটা দিয়ে দেখাচ্ছি, এনথালপি দিয়ে দেখাচ্ছি। এটা আমাদের বইয়ে নাই। আমি আবার বলি, আমি এখানে জাস্ট ছোট করে একটা পোর্শন দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমরা জাস্ট বোঝার জন্য বুঝবো, বাট আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে আমাদের কি দিয়ে করতে হবে, বন্ধন শক্তি দিয়ে করতে হবে, যেটা আমাদের সামনে টপিকটা আছে। ঠিক আছে, এই যে সামনে বন্ধন শক্তি দিয়ে আমরা ডেল্টা এইচ এর ভ্যালু বের করব। সিম্পলি আগে বলি, ডেল্টা এইচ হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, উৎপাদের শক্তি মাইনাস কি, বিক্রিয়কের শক্তি। এখন কোনো একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচটা মাইনাস হয়। যেমন আমি একটা এক্সাম্পল নিই, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদেরকে উৎপন্ন করবে 2টা অ্যামোনিয়া গ্যাস, এবং সাথে 92 কিলোজুল শক্তি উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটাকে তাপ উৎপাদী নাকি তাপ হারী, দেখেন তো। 92 কিলোজুল শক্তি কি করছে, উৎপন্ন করছে। তার মানে এটা কেমন বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ভাই এখানে ডেল্টা এইচ এর কাহিনীটা কি, ডেল্টা এইচ হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। এখন ঠান্ডা মাথায় চিন্তা করি, আমি একটা র্যান্ডম উদাহরণ দিই। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে এইখানে যে এনার্জিটা আছে এটা হচ্ছে 192 কিলোজুল। তাহলে এখন 192 কিলোজুল, 92 কিলোজুল শক্তি উৎপন্ন করছে, তার মানে এখানে কতটুকু আছে, 100 কিলোজুল। খুবই সিম্পল। তাহলে ডেল্টা এইচ সমান কি হবে, উৎপাদের শক্তি মানে 100 মাইনাস বিক্রিয়কের শক্তি 192, তাহলে মাইনাস 92 কিলোজুল। তাহলে একটু খেয়াল করেন ভাইয়া, একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের কি ছিল, এখানে 92 কিলোজুল প্লাস ছিল, মানে উৎপন্ন হয়েছে। এই ডেল্টা এইচ এসে সেটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সেম ভাবে উল্টা কেসটা হচ্ছে কার জন্য, তাপ হারী বিক্রিয়ার জন্য। তাহলে এখানে আমরা সিম্পলি মনে রাখি, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, এখানে প্লাস থাকে, ডেল্টা এইচ এসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আর তাপ হারী বিক্রিয়া এর উল্টাটা। আচ্ছা, তারপরে আসি আমরা বন্ধন শক্তি হিসাব করে বিক্রিয়া তাপের পরিবর্তনের হিসাব। এই যে এই টপিকটার কথা একটু আগে আমরা বলছি, এটা এখন আমরা শুরু করব। সাপোজ আমাদের কাছে একটা বিক্রিয়া আছে, আগে একটা বিক্রিয়া লিখি। হ্যাঁ, CH4 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে যেন কি হবে, এখানে CH3 একটা ক্লোরিন এই একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। তাহলে হাইড্রোজেন কয়টা হবে, 3টা, আর নতুন একটা কি আসছে, ক্লোরিন আসছে। আর এখানে ওই হাইড্রোজেনটা একটা ক্লোরিনকে মিলে কি তৈরি করবে, HCl তৈরি করবে। তো এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন আমরা কি হিসাব করব, তাপের পরিবর্তন হিসাব করব।
এখন তাপের পরিবর্তনের ফর্মুলাটা পরে লিখি, আগে আমি ফর্মুলাটা একটু পরে লিখি, আগে এই যৌগগুলোর স্ট্রাকচার দেখতে হবে। ভাইয়া কার্বনের যোজনী কত? 4। তাহলে কার্বনের চারপাশে 4টা আমরা কি দিলাম? হাইড্রোজেন দিলাম, প্লাস এটা এইভাবে ছিল। ক্লোরিনের কিভাবে আছে? ক্লোরিন ক্লোরিন, এই যে আমাদের স্ট্রাকচার। কার্বনের 3 পাশে 3টা কি আছে? হাইড্রোজেন আছে, আর নতুন এক পাশে একটা কি চলে আসছে? ক্লোরিন চলে আসছে, প্লাস হাইড্রোজেন এবং ক্লোরিন এইভাবে আছে। এখন আমি যদি বলি যে ভাইয়া এখানে কি কি বন্ধন ভাঙছে, বন্ধন ভাঙলো কি কি, বন্ধন গড়লো কি কি, ঠান্ডা মাথায় বুঝেন কি কি বন্ধন ভাঙলো, কি কি বন্ধন গড়লো। তা আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই কেন এটা দরকার? আমি একটা নতুন একটা স্লাইড নিই। সেটা হচ্ছে আমাদের বের করতে হবে ডেল্টা এইচ এর ভ্যালু। আমাদের বের করতে হবে কিসের ভ্যালু? ডেল্টা এইচ এর ভ্যালু। এখন ডেল্টা এইচ হচ্ছে আমাদের বন্ধন ভাঙতে শক্তি মাইনাস বন্ধন গড়তে শক্তি। তাহলে বন্ধন ভাঙার জন্য শক্তিটা লাগবে এবং বন্ধন গড়ার জন্য শক্তিটা লাগবে। তাহলে আমরা হচ্ছে কি করব, বন্ধন কি কি বন্ধন ভাঙছে এটা একটু দেখি। কি কি বন্ধন ভাঙছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি। আচ্ছা, এখন দেখেন যে এইখানে সিএইচ বন্ধন কয়টা ছিল? একটা সিএইচ বন্ধন, 2টা সিএইচ, 3টা সিএইচ, 4টা সিএইচ। 4টা সিএইচ বন্ধন বিক্রিয়কে ছিল। এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা। তার মানে 4টা ছিল, এখন 3টা আছে। তাহলে কয়টা শেষ হয়ে গেছে? একটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা বলবো বন্ধন ভাঙলো কি? বন্ধন ভাঙছে হচ্ছে একটা সিএইচ বন্ধন, ঠিক আছে, একটা সিএইচ বন্ধন। ওকে ফাইন। এবার দেখেন ক্লোরিন ক্লোরিন কয়টা বন্ধন ছিল? একটা। এখানে কোনো ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে? এখানে কিন্তু এটা সিসিএল, ক্লোরিন ক্লোরিন না। তাহলে এই ক্লোরিন ক্লোরিন বন্ধনটাও কি হয়েছে? ভেঙে গেছে। তাহলে আমরা কি করব? 1 ইন্টু, আচ্ছা তাহলে আমরা কি করব? 1 ইন্টু ক্লোরিন ক্লোরিন বন্ধন, ঠিক আছে। তাহলে আর কোনো বন্ধন এখানে আছে যেটা ভেঙে গেছে? আর কোনো বন্ধনই নেই ভাই, ভাঙা তো দূরে থাকে। নতুন করে বন্ধন গড়ছে কোনটা? দেখেন তো ভাইয়া, এই সাইডে কি কোনো সিসিএল বন্ধন ছিল? ভালো মতো তাকে দেখে সিসিএল এর উপর কোনো বন্ধন নাই, কিন্তু এইখানে একটা সিসিএল বন্ধন দেখা যাচ্ছে। তাহলে একটা সিসিএল বন্ধন তৈরি হয়েছে, প্লাস আরেকটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন, এই যে হাইড্রোক্লোরিক HCl যেটা, এটা হচ্ছে নতুন করে তৈরি হয়েছে। এখানে কি HCl ছিল? ছিল না। তাহলে এই 1 ইন্টু এইচ এর সাথে Cl। তাহলে এখন আমরা কি করব? এদের জন্য এনার্জির পরিমাণটা বের করব। এখন আমরা কি করব? এদের এনার্জি বের করব। ভাই একটা ইন্টু সিএইচ বন্ধন কত দেওয়া আছে? এই যে 414। তাহলে আমরা কি করব? 1 ইন্টু 414 প্লাস একটা সিএল কোথায় দেওয়া আছে দেখেন তো? 244, এই যে সিএল, ঠিক আছে। 1 ইন্টু 244। তাহলে এইখানে হচ্ছে আমরা একটু ক্যালকুলেটরে ভ্যালুটা বের করে ফেলি। আমরা ক্যালকুলেটর দিয়ে এই ভ্যালুটা বের করে ফেলি। 414 প্লাস 244, তাহলে আসতেছে এটা হচ্ছে আমাদের 658 কিলোজুল। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধন ভাঙার জন্য 658 কিলোজুল দরকার। বন্ধন গড়ার জন্য কত দরকার? একটা সিএল, তার মানে একটা ইন্টু 326। সিএল কোথায় আছে ভাই? সিসিএল, সরি, এই যে এইটা হচ্ছে 326, প্লাস একটা এইচসিএল আছে 431, এই যে এইটা, ঠিক আছে। তাহলে 1 ইন্টু 431, তাহলে 326 প্লাস 431, এটা আসতেছে 757। তাহলে বন্ধন ভাঙতে আসলে 658 আর বন্ধন গড়তে কত? 757। তাহলে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। বন্ধন ভাঙতে হচ্ছে 658, কত যেন ছিল? 658, ঠিক আছে। আর বন্ধন গড়তে হচ্ছে 757। তাহলে আমরা যদি দুইটাকে মাইনাস করি তাহলে কত আসবে? -99 কিলোজুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ডেল্টা এইচ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা যদি অ্যান্সার হয় তাহলে এখান থেকে আমরা কি একটু গেস করতে পারি বিক্রিয়াটাকে তাপ উৎপাদী নাকি তাপ হারি? যেহেতু ডেল্টা এইচ কি আসছে? নেগেটিভ আসছে, নেগেটিভ আসছে। সুতরাং বিক্রিয়াটি কেমন বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই সেম টাইপের একটা কোশ্চেন আমি একটু এখানে লিখি। CH4 প্লাস অক্সিজেন, একটা হাইড্রোকার্বন আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে। বিক্রিয়াটাকে সমতাকরণ করতে হবে। বিক্রিয়াটাকে কি করতে হবে? সমতাকরণ করতে হবে। তাহলে সমতাকরণ যদি করতে যাই আমরা,
সমতাকরণ যদি করতে চাই তাহলে এই CH4 এর আগে কিছু দেওয়া লাগবে, কার্বন একটা কিছু দেওয়া লাগবে না। হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন এখানে 2টা আছে, তাহলে সামনে একটা 2 দিলাম। ওকে, তাহলে অক্সিজেন 2টা, এখানে 2টা, কয়টা হয়ে গেছে? 4টা। তাহলে এখানে একটা সামনে 2 দিব। তাহলে এই যে আমরা এখন সমতাকরণ করে ফেলছি, এবার আমাদেরকে কি লাগবে? স্ট্রাকচার দেখা লাগবে। এটা ডেল্টা এইচ কত হবে আমি একটু বলি। এটা ডেল্টা এইচটা আমাদের বই অনুযায়ী, আমি আবার বলি, আমাদের বই যে বন্ধন শক্তির ভ্যালুগুলো দেওয়া আছে সেই অনুযায়ী যদি করি তাহলে হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সারটা আসবে না, একটু কম আসবে। যাই হোক, আমরা এই ম্যাথটা একটু করি, দেখা যাক কত আসে। সেটা হচ্ছে যে দেখেন তো ভাই, এখানে CH4 এরকম প্লাস 2টা কি আছে? অক্সিজেন কেমন থাকে? ডাবল বন্ড থাকে, তাহলে গেল। তারপরে কার্বন আর অক্সিজেন কিভাবে থাকে? এটা এই যে এরকম ভাবে থাকে, কার্বন ডাই অক্সাইড হইল। আর হচ্ছে আমাদের ফাইনালি কি আছে? পানি আছে, 2টা H2O। ভালো মতো একটু স্ট্রাকচার গুলো দেখবো, 2টা H2O আছে, ঠিক আছে। তাহলে এখন বন্ধন ভাঙতে আর বন্ধন গড়তে কি কি লাগবে আমরা একটু দেখি। তাহলে ডেল্টা এইচ হইতেছে বন্ধন ভাঙার শক্তি মাইনাস বন্ধন গড়ার শক্তি। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা তাহলে এখন এখানে একটু আমরা খেয়াল করি যে ভাইয়া আমাদের কাছে CH4 4টা বন্ধন ছিল, এই সাইডে কয়টা বন্ধন আছে? একটা বন্ধনও নাই, তার মানে 4টা CH বন্ধনই ভেঙে গেছে। তাহলে আমরা যদি এখানে বসাই যে ভাইয়া 4টা ইন্টু CH বন্ধন ভেঙে গেছে, প্লাস আর কি ভেঙে গেছে একটু দেখি। আর কি ভেঙে গেছে? যে 2টা অক্সিজেন বন্ধন ছিল, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এটা ছিল। এখানে কি অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন আছে? অক্সিজেন ডাবল বন্ড কার্বন আছে, কিন্তু অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন নেই। তাহলে 2টা অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনই ভেঙে গেছে। তাহলে 2 ইন্টু অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন মাইনাস বন্ধন গড়ার জন্য শক্তি। ভাইয়া বন্ধন গড়ছে কি কি? দেখেন CO কয়টা বন্ধন আছে? 2টা, তাহলে 2টা CO বন্ধন তৈরি হয়েছে। তাহলে আমি বলতে পারি 2টা ইন্টু C ডাবল বন্ড O, ঠিক আছে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপর আছে কি? এই দিকে একটু খেয়াল করেন ভালো করে, একটা OH আর এটা আরেকটা OH। কয়টা OH? 2টা OH নতুন করে তৈরি হয়েছে। আবার সামনে একটা 2 আছে, তার মানে 2টা ইন্টু 2টা OH, এরকম ব্যাপারটা। তাহলে 4টা OH আসলে। আমি আবার বলি, এখানে OH এখানে OH, তাহলে কয়টা? 2টা, এরকম 2টা আছে, তার মানে 2 দ্বিগুণে কয়টা? 4টা। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস 4 ইন্টু OH। এবার আমরা যদি ওই 4 থেকে বন্ধন ভ্যালুগুলো বসাই তাহলে দেখবো কত আসে। 4 ইন্টু এটা হচ্ছে 414 প্লাস 2 ইন্টু এটা হচ্ছে 724 মাইনাস এটা 2 ইন্টু 7, সরি কোথায় এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের 498, এটা হচ্ছে 724, আর এটা হচ্ছে কত? 464, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি দেখি কত আসে। এটা আসতেছে হচ্ছে আমাদের -652 কিলোজুল, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা পরের ম্যাথে যাই। কি বলতেছে এখানে? CH4 অনেক ভ্যালু ট্যালু দেওয়া আছে, আমরা কিন্তু এই ম্যাথটা অলরেডি করে ফেলছি, একটু আগে করে ফেলছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডান, আমি লিখে দিলাম ডান। আপনারা কেউ যদি চান তাহলে এই ম্যাথটার প্র্যাকটিস করতে পারেন। CH3 ইথেনের সাথে অক্সিজেন দিলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। আগে কি করব আমরা? সমতাকরণ করব, সমতাকরণ। এখন এখানে আমরা সমতাকরণ অনেকে নাও পারতে পারি, হ্যাঁ। সমতাকরণের জন্য একটা ফর্মুলা আছে, এই টাইপের জিনিস, শুধুমাত্র এই যৌগগুলা এরকম অক্সিজেনের সাথে হাইড্রোকার্বনের রিয়েকশন, এই যৌগগুলো সমতাকরণের হচ্ছে CXHY প্লাস X প্লাস Y/4 X প্লাস Y/4 অক্সিজেন ইজ ইকুয়ালস টু X কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 পানি। এটা কি লিখছেন ভাই? বিশাল একটা ফর্মুলা লিখছেন, এটা দ্বারা আসলে কি মিন করছেন আপনি? আমি তো কিছু বুঝি নাই। তাহলে দেখেন এখানে হচ্ছে কার্বন কয়টা আছে, আমি এই যৌগটা সমতাকরণ করি। কার্বন কয়টা আছে? 2টা, তার মানে লিখবো C2। হাইড্রোজেন কয়টা আছে? 6টা, H6। তার মানে X এর ভ্যালু 2 আর Y এর ভ্যালু কত? 6। এই যে CXHY, C এর সাথে X, C এর সাথে কত আছে? 2, তার মানে X এর ভ্যালু 2, Y এর ভ্যালু কত? 6। আচ্ছা, প্লাস বলছে X প্লাস Y অক্সিজেন Y/4,
তার মানে 2 প্লাস 6/4 অক্সিজেন। তারপরে কি তৈরি হবে, X কার্বন ডাই অক্সাইড, তার মানে কত 2 কার্বন ডাই অক্সাইড, আর সাথে হচ্ছে কি Y/2 পানি, তার মানে 6/2 পানি, 6/2 পানি। এটা করলেই দেখবো যে আমাদের এখানে সমতাকরণ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি কত হবে আমি যদি বলি, এই ভ্যালুটা আসবে হচ্ছে 6/4, তো 3/2 আসবে 1.5, এটা আসবে হচ্ছে 7/2 অক্সিজেন, এটা আসবে হচ্ছে 2 কার্বন ডাইঅক্সাইড আগের মতোই, আর এটা হচ্ছে 3টা পানি। তাহলে দেখবেন যে এটা হচ্ছে সমতাকরণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই টাইপের জিনিস এভাবে আমরা সমতাকরণ করব, এই ম্যাথটাও অ্যান্সার করে ফেলবো। তারপর বলতেছে রাসায়নিক শক্তিতে শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর। রাসায়নিক শক্তিকে আমরা হচ্ছে কি করি, অন্য প্রকার শক্তিতে রূপান্তর করতে পারি। কিভাবে সেটা আমি যদি চিন্তা করি, সেটা হচ্ছে দহন বিক্রিয়ার মাধ্যমে। কিভাবে সেটা ভাইয়া, দহন বিক্রিয়ার মাধ্যমে। যদি আমরা দহন বিক্রিয়া করি, মানে হচ্ছে এরকম CH4 এর সাথে অক্সিজেন রিয়েকশন করে কার্বন ডাইঅক্সাইড এবং কি তৈরি করি, পানি তৈরি করি। এই ধরনের রিয়েকশনে যেটা করে, রাসায়নিক শক্তি কিসে পরিণত হয়, এখানে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কি তৈরি হবে, তাপ শক্তি তৈরি হবে। তাহলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, তারপরে আমরা আরো একটা জিনিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে কি বলে এটাকে, আতশবাজির কথা চিন্তা করতে পারি। আতশবাজিতে কি ঘটে, আমাদের যে ইয়েটা থাকে ওটার ভেতরে বেশ কিছু কেমিক্যাল থাকে, ওটা যখন আমরা কি বলে এটাকে আতশবাজিটা ফুটাই, তখন সেখানে কি হয়, আলোক শক্তি তৈরি হয়, তারপর তাপ শক্তি তৈরি হয়, এবং ওটা থেকে একটা বিকট সাউন্ড হয়, তার মানে কি শব্দ শক্তি তৈরি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে রাসায়নিক শক্তি আলো, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। এগুলো ভাইয়া মোটামুটি আসলে রিডিং পড়া, আমি একটু বলি, এই জিনিসগুলো আসলে আমাদের খুব আসলে পড়ার কিছু নেই, এগুলো আসলে একটু রিডিং পড়ে নেবো আমরা বই থেকে, আমি জাস্ট অল্প একটু বলে দিলাম। ঠিক আছে, আরো একটা যদি বলতে চাই, তাহলে এখানে আসলে আমাদের কার কথা আসবে, এখানে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ড্রাই সেলের কথা আসবে। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি ঘটে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে। আবার অন্যদিকে আরো একটা সেল আছে, যেটাকে আমরা বলি গ্যালভানিক বা ভোল্টাইক সেল, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, রাসায়নিক থেকে কি শক্তি তৈরি হবে বা রূপান্তরিত হবে, তড়িৎ শক্তি। ঠিক আছে, এই স্লাইডটা আমরা মোটামুটি ভাবে রিডিং পড়বো। জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, জ্বালানির বিশুদ্ধতা যদি আমরা গুরুত্ব বলতে চাই, তাহলে এক কথায় গুরুত্ব অপরিসীম। খেয়াল রাখবেন এখানে আসলে এটাও সেই রিডিং স্লাইড, আমি একটু বলে দিই, এটাও হচ্ছে আমরা কি করব, রিডিং পড়বো বেশ ভালো মতন, বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, রিডিং পড়বো আমরা। এটা কোত্থেকে রিডিং পড়বো আমি যদি একটু দেখাই, ঠিক আছে, এই যে আমাদের দেখেন জ্বালানি, আমি একটু সামনে থেকে দেখাই, জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, এই পার্টটা হচ্ছে আমরা একটু রিডিং পড়বো। এখানে কি আছে, ফটোকেমিক্যাল স্মোক আছে, নেতিবাচক প্রভাব আছে, ইথানলকে জ্বালানি, এটা একটু পরে পড়তেছি। রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং এটা কোথায় কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, এই জিনিসগুলো আমি একটু বই থেকে পড়ে নিব। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা মিনিট, আচ্ছা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিব, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির কথা। আচ্ছা, অবশ্যই আমরা রিডিং পড়বো, বাট এখানে আমাদের মেইন জিনিসটা যেটা, সেটা হচ্ছে অ্যাসিড রেইন। আচ্ছা, খুব স্বাভাবিক একটা সিনারিও চিন্তা করি। ঠিক আছে, আমাদের চারপাশে সাপোজ একটা কোনো একটা জায়গায় এক্স নামক একটা এরিয়ায় একটা কলকারখানা আছে, একটা না অনেকগুলো কলকারখানা আছে। এখন অনেকগুলো কলকারখানা থেকে রেগুলারলি আমাদের বিভিন্ন ধরনের গ্যাস নিঃসরণ হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে পোশাক শিল্প, আরেকটা আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্সের টাকা। তো এখন চিন্তা করেন, পোশাক শিল্পের উপর যে ডিপেন্ড করে, বাংলাদেশে অনেকগুলো কলকারখানা আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সাপোজ গার্মেন্টস আছে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। এই জিনিসগুলো বেশিরভাগ কোথায় অবস্থিত, আমাদের নারায়ণগঞ্জে এবং গাজীপুর এরিয়াতে বা সাভার এরিয়ার দিকে, আর কিছু পরিমাণ নরসিংদীতে আছে, বাট ওটা ডিফারেন্ট হিসাব। এখন চিন্তা করি, এরকম কোনো একটা জায়গায়
যদি এরকম একটা ইন্ডাস্ট্রি থাকে, যে ইন্ডাস্ট্রি থেকে বা যে কলকারখানা থেকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের কি আসতেছে, বিষাক্ত গ্যাস আসতেছে, তাহলে কি হবে, ওই এলাকার যে আবহাওয়া থাকবে বা বায়ুটা থাকবে, বায়ুমণ্ডল থাকবে, তার মধ্যে কি হবে, ওই গ্যাসগুলোর আধিক্য বেশি হবে। যেমন আমরা কি বলতেছি, যেমন হচ্ছে কোনো একটা জায়গায় সালফার ডাই অক্সাইড গ্যাস, যেমন কোনো একটা জায়গায় সালফার ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তাহলে সালফার ডাই অক্সাইড ওই বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশে কি তৈরি করবে, এখানে সালফিউরাস অ্যাসিড তৈরি করবে। আবার এরকমও হইতে পারে সালফার ডাই অক্সাইড আরো অক্সিজেনের সাথে মিলে এখানে সালফার ট্রাই অক্সাইড তৈরি করলো। ওই সালফার ট্রাই অক্সাইডটা পানির সাথে মিশে, বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করলো, এরকমও হইতে পারে। আবার এরকমও হইতে পারে যে ভাইয়া কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশতেছে, কার্বন ডাই অক্সাইড হইতে পারে একটা বিষাক্ত গ্যাস, পানির সাথে মিশে কি তৈরি করতে পারে, কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে, ঠিক আছে। আবার এরকমও হইতে পারে নাইট্রাস অক্সাইড পানির সাথে এবং অক্সিজেনের সাথে মিশে এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে এই যে আমাদের অ্যাসিডগুলো তৈরি হইলো, এটা হচ্ছে বৃষ্টির পানির সাথে মিশে যায় এবং ওই বৃষ্টির পানিটাকে একটু অম্লীয় করে দেয়। মানে কি হয়, এগুলো যেহেতু অ্যাসিড মানে অম্ল, ওই বৃষ্টির পানিটাকে একটু কি করে অম্লীয় করে দেয়, যার কারণে আমাদের কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। এবং অ্যাসিড বৃষ্টি কিন্তু আমাদের জন্য বা হচ্ছে পশু পাখির জন্য বেশ ক্ষতিকর, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো এইটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে জ্বালানি যদি আমরা সঠিকভাবে ইউজ করি, আমাদের যে লিমিটেড জ্বালানি আছে তাদেরকে যদি আমরা একদম কম পরিমাণ দূষণ রেখে ইউজ করতে পারি, তাহলে সেটা আমাদের পরিবেশের জন্য খুবই খুবই ভালো। আচ্ছা, তা এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু রিডিং পড়বো, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। তারপরে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। ভাইয়া রাসায়নিক শক্তি ব্যবহারের কারণে কি হচ্ছে, বিভিন্ন বিষাক্ত রাসায়নিক শক্তি ব্যবহারের কারণে কি আসতেছে, বিভিন্ন বিষাক্ত গ্যাস আসতেছে, গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসের কারণে কি হচ্ছে ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে আমরা কি বলতেছি, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, বা বৈশ্বিক উষ্ণায়ন বলে। এবং এই যে আমরা বলতেছি বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস, এগুলোর মধ্যে আমাদের কি আছে, অনেকগুলো গ্রিন হাউস গ্যাস আছে, এই গ্রিন হাউস গ্যাসের কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আসলে আমরা বলতেছি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে, সেটা হচ্ছে যে মরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, ছোট ছোট যে দেশগুলো, যেগুলো হচ্ছে নিম্নাঞ্চলের দেশ, যেমন আমরা চিন্তা করি শ্রীলঙ্কা, তারপরে মালদ্বীপ, এই টাইপের দেশগুলো অতি শীঘ্রই হচ্ছে ডুবে যেতে পারে, এরকম আমরা আশঙ্কা করতেছি। তাহলে এই যে আমাদের কি বলে, রাসায়নিক শক্তি ব্যবহার কারণে কিন্তু হিউজ একটা ইফেক্ট পড়ছে। আমি আরো ছোট্ট একটা ইফেক্ট বলি, সেটা হচ্ছে যে কি বলে এটাকে, আমরা জানি যে সূর্য থেকে অনেকগুলো রশ্মি আসে, সবগুলো রশ্মি আমাদের জন্য ভালো না বা সবগুলোও ক্ষতিকারক না। এখন এরকম একটা ক্ষতিকারক রশ্মি হচ্ছে আমাদের ইউভি রে, ঠিক আছে, বা আলট্রা ভায়োলেট রে আমরা বলতেছি। সূর্য থেকে অতি বেগুনি রশ্মি আসে। এখন অতি বেগুনি রশ্মিটা যে আসে ভাইয়া, সেটা হচ্ছে যদি আমাদের স্কিনে লাগে, তাহলে সেখানে স্কিন হচ্ছে ক্ষয় হতে পারে বা হচ্ছে আলসার দেখা দিতে পারে, অনেক কিছু হতে পারে। এখন এই রেটাকে, আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মিটাকে আটকায় কে ভাইয়া, আটকায় হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর। কোথায় লিখবো, এখানে লিখে, বায়ুমণ্ডলে ওজোন স্তর। তাহলে ওজোন কোনটা ভাই, O3, ঠিক আছে, এটা হচ্ছে ওজনের কি বলে এটাকে সংকেত। তাহলে বায়ুমণ্ডলে ওজোন স্তর কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হইতেছে। তো ভাই বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে, এটাই হচ্ছে আমাদের কি করতেছিল, ইউভি রশ্মিটাকে আটকায় দিচ্ছিল। কিন্তু গ্রিন হাউস গ্যাসের কারণে, আমাদের রাসায়নিক শক্তি ব্যবহারের কারণে যে বিষাক্ত গ্যাসগুলো আসতেছে, সেগুলো কি করতেছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরটাকে কি করতেছে, ক্ষয় করতেছে। তাহলে বায়ুমণ্ডলের ওজোন স্তর যখন আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, সেটাকে আর আমাদের ওই অতিবেগুনি রশ্মিটাকে আটকায় রাখতে পারবে? অ্যান্সার হচ্ছে না, যেটা সরাসরি আমাদের শরীরের উপর ইফেক্ট ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে আসে আমরা লাস্টে। আচ্ছা, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার। চিন্তা করে দেখেন, আমাদের পৃথিবীতে যে জ্বালানি আছে, মিথেন বলি, বিউটেন বলি, পেন্টেন বলি, যে জ্বালানিগুলো নর্মালি আছে, এগুলো কিন্তু লিমিটেড, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই পরিমাণ লিমিটেড। এগুলো আশা করা যায় যে 50 বা
100 বছর পর আশঙ্কা করা যায়, সরি আশা না, আশঙ্কা করা যায় যে 50-100 বছরের মধ্যে এই সবগুলো জিনিস শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের জন্য আর জ্বালানি নাই, ঠিক আছে। তো তখন আমরা কি করব, তো এগুলোর জন্য আমাদের কি খুঁজতে হবে, বিকল্প বা অল্টারনেটিভ খুঁজতে হবে। তো বিকল্প কি আছে ভাই, ইথানল আছে। ইথানলকে হচ্ছে আমরা কি করতে পারি, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। ইথানল কি, ইথানল হচ্ছে ইথাইল অ্যালকোহল, যেটা সংকেত কি CH3CH2OH, এটা হচ্ছে আমাদের ইথানল। তাহলে ইথানলকেও আমরা কি হিসেবে ইউজ করতে পারি, জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। শুধু তাই না, সেটা হচ্ছে যে ইথানল CH3CH2OH, এটাকে অলরেডি কোনো দেশে যেগুলো হচ্ছে আমাদের উন্নত দেশ বিশেষ করে, সেগুলোতে জ্বালানির সাথে 10% যোগ করা হয়। 10% কি যোগ করা হয়, ইথানল যোগ করা হয়, 10% যোগ করা হয়। কেন যোগ করা হয়, যাতে আমাদের যে মূল যে জ্বালানিটা আছে, মিথেন আছে বা পেন্টেন আছে, এই জ্বালানির উপর হচ্ছে প্রেশারটা একটু কমে যায়, মানে এগুলো আমরা একটু কম ইউজ করি, ঠিক আছে, একটু কম করে খরচ করতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে আসি আমি ভেরি নেক্সট স্লাইড, তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা, এখান থেকে আসলে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শুরু। তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যাই বলি না কেন, সেটা হচ্ছে যে আমাদের, আচ্ছা, তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া এখানে আসলে কি ঘটে, এখানে হচ্ছে যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, অথবা কি ঘটে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, অথবা রাসায়নিক শক্তি কি হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন এই যে রাসায়নিক শক্তিতে আমরা বলতেছি না যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এ ধরনের কোষকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, বা এই প্রসেসটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। এটা যেই সিস্টেমে ঘটবে সেটাকে আমরা বলি কোষ। এটা কিন্তু বায়োলজির কোষ না, এটা একটা সিস্টেম। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলতেছি কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এগুলো কি আমরা ডিটেলস পড়বো। আর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে এটাকে আমরা হচ্ছে গ্যালভানিক সেল। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যালভানিক সেল, অথবা আমরা ভোল্টাইক সেলও বলতে পারি, ভোল্টাইক সেল বা ভোল্টাইক কোষ। আচ্ছা, তাহলে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া দুইটা প্রকার দেখছি আমরা। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষণ যেখানে হয়, আর আরেকটা কোষ হচ্ছে কি গ্যালভানিক কোষ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষ্যটা কি জিনিস ভাই। তড়িৎ বিশ্লেষ্যটা আবার দুই প্রকার বলতেছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন তড়িৎ বিশ্লেষ্য এই জিনিসটা আসলে কি, সাপোজ আমি এখানে একটা বিকার নিলাম, একটা বিকার নিলাম। এবার এখানে হচ্ছে আমি একটা রড দিলাম, একটা ধাতব দণ্ড দিলাম, ঠিক আছে। এটা হইতে পারে প্লাটিনামের, অথবা হইতে পারে কিসের, গ্রাফাইটের। তাহলে দেখেন, একটা ধাতব দণ্ড দিলাম, এইখানে আরো একটা ধাতব দণ্ড দিলাম। এগুলো কেন দিচ্ছি, এগুলো পরের হিসাব, দেখেন ঠান্ডা মাথায় দেখেন। তাহলে এখানে একটা ধাতব দণ্ড, এখানে একটা ধাতব দণ্ড, এখানে আমরা একটা লিকুইড দিব বা একটা দ্রবণ দিব, যেই দ্রবণের আমি তড়িৎ বিশ্লেষণ করতে চাই, তাহলে আমি এখানে দিলাম ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। আর এখানে হচ্ছে আমি একটা পরিবাহী তার দিয়ে এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনী। এখন চিন্তা করেন, এখানে যে একটা কারেন্ট সোর্স দিচ্ছে, এখানে একটা প্লাস মাইনাস আছে, অবভিয়াসলি একটা প্লাস মাইনাস আছে। তাহলে এই কারেন্ট সোর্সের কারণে এখানে যে যৌগটা থাকবে, সেটার কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তাহলে কারেন্ট দিলাম, তারপরে রাসায়নিক বিক্রিয়া ঘটলো, তার মানে তড়িৎ শক্তি দিলাম, তারপরে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার মানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে, এবার আসেন এই টার্মগুলো কি জিনিস ভাই। এই টার্মগুলো হইতেছে একটা একটা করে যদি আমি বলি একটু। আচ্ছা, এখানে যে ধাতব দণ্ডটা দিছিলাম, এটাকে আমরা বলতেছি তড়িৎদ্বার। এটাকে আমরা কি বলতেছি, তড়িৎদ্বার। ইংলিশে কি বলে, এটাকে ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে তড়িৎদ্বার আমাদের জন্য ক্লিয়ার। তারপর আসেন তড়িৎ বিশ্লেষ্য। এখানে যেই দ্রবণটা দেওয়া হয়, যে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়,
তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাকে আমরা কি বলতেছি? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে কি, আচ্ছা, একটা হইতেছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ভাইয়া তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা? এগুলো হচ্ছে আমাদের আয়নিক যৌগ, আয়নিক যৌগ, অথবা আমরা বলতে পারি যেগুলো দ্রুত ভেঙে যায়, যেসব যৌগ দ্রুত আয়নিত হয়, আয়নিত হয় বা ভেঙে যায়। ভাই যেটা যত দ্রুত আয়নিত হবে না, যেটা যত দ্রুত ভেঙে যাবে, যেমন হইতেছে আমরা বলতে পারি এখানে সোডিয়াম ক্লোরাইড, আমরা বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি হচ্ছে আর কি বলা যায়, সাপোজ লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য, দ্রুত ভেঙে যাবে, এগুলো পানির সাথে দিলেই ভেঙে যাবে, ঠিক আছে, সেটা প্লাস আর মাইনাসে ডিভাইড হয়ে যাবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যেগুলো হচ্ছে ভাঙতে চায় না, যেগুলো হচ্ছে কি আয়নিত, আয়নিত হতে চায় না বা আয়নিত হয় না, যাই বলি না কেন। এরা কারা? এরা হচ্ছে সবার প্রথমে আসবে হচ্ছে আমাদের কি পানি, ঠিক আছে। এরা কারা? এরা হইতেছে আমাদের দুর্বল অ্যাসিড CH3COOH, দুর্বল ক্ষার NH4OH, ঠিক আছে। তো এতগুলো উদাহরণ না জানলেও হবে, আমাদের বইতে 2-4টা উদাহরণ দেওয়া আছে, ওগুলো জানলে মোর দেন এনাফ। তাহলে এখানে এই স্লাইডটা একটু হিজিবিজি বেশি হয়েছে, এটা একটু আমি আবার বলি। এখানে যে দণ্ডটা দিছিলাম ধাতব দণ্ড, এটাকে আমরা বলতেছিলাম কি? এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। যে লিকুইড দেওয়া হয় সেটাকে আমরা বলতেছি তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার, একটা হচ্ছে তীব্র, একটা মৃদু। তীব্রটা হচ্ছে দ্রুত আয়নিত হয়, মৃদুটা হচ্ছে খুব স্লোলি আয়নিত হয় বা আয়নিত হয় না বা হতে চায় না। আচ্ছা, তারপরে আসি আমরা, তারপরে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ আমরা হচ্ছে আলোচনা করে ফেলছি অলরেডি, তাও একটু আবার আলোচনা করব। একটু আগে যেটা দেখাইলাম, এই যে কোথায় জানো, এই যে এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, বাট আমরা একটু ভেঙে ভেঙে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কোষ এখানে একটু দেখি আমরা, তড়িৎ বিশ্লেষ্য কোষে কি কি থাকবে? তড়িৎ বিশ্লেষ্য কোষে কি কি থাকবে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কোষে সবার আগে হচ্ছে আমরা একটা বিকার নিব, এরকম একটা বিকার। এটা কয়টা প্রকোষ্ঠ হবে? এটা হচ্ছে, আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখি, এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠ মানে একটা পাত্র নিয়ে আমরা কাজ করব, এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা প্রকোষ্ঠ দিলাম। এখানে আমরা কি দেব? দুইটা রড বা ইলেকট্রোড দিব, তারপর একটা পরিবাহী তার দিব, এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে দিব, এবং এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব হইতেছে একটা দ্রবণ। এখানে আমরা কি দিব? একটা দ্রবণ, যেটাকে আমরা বলতেছিলাম তড়িৎ বিশ্লেষ্য, যেটাকে আমরা বলতেছিলাম কি তড়িৎ বিশ্লেষ্য। এখানে যে দুইটা রড থাকে সেগুলো হইতে পারে প্লাটিনামের, হইতে পারে গ্রাফাইটের, হইতে পারে অন্য কোনো ধাতুর, ঠিক আছে, গ্রাফাইট, ঠিক আছে, অথবা অন্য ধাতু, অন্য ধাতু। এটাকে আমরা বলতেছি তড়িৎ দ্বার। এটাকে আমরা কি বলতেছিলাম? তড়িৎ দ্বার। আর এই যেখানে জারণ হবে, আমি একটু এখানে লিখে দিই, যে সাইডটায় জারণ বিক্রিয়া হবে, এখানে আসলে যখন বিক্রিয়া ঘটবে তখন আমরা দেখব। জাস্ট আপাতত মনে রাখি, জারণ যেখানে হবে সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে অ্যানোড, আর বিজারণ যেখানে হবে সেখানে আমরা নাম দিচ্ছি সে পার্টটাকে ক্যাথোড। তাহলে জারণ যেখানে অ্যানোড, বিজারণ যেখানে সেটা কি ক্যাথোড। তাহলে এখানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, তারপর হচ্ছে কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয়? আগে আমরা তড়িৎ শক্তি দিছি, তারপরে বিক্রিয়া ঘটছে, তার মানে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি কিসে কনভার্ট হয়েছে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তড়িৎ শক্তি কিসে কনভার্ট হয়েছে ভাইয়া? রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা বলছিলাম অ্যানোড আর ক্যাথোড। আমরা খেয়াল রাখি, অ্যানোডটা হচ্ছে এখানে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। কেন পজিটিভ নেগেটিভ এটা আমরা সামনে দেখব, ঠিক আছে। অ্যানোডটা এখানে কেমন? পজিটিভ, আর ক্যাথোডটা হচ্ছে আমাদের কেমন? নেগেটিভ। আচ্ছা, এখন আমরা দুইটা তড়িৎ বিশ্লেষণ দেখি। তড়িৎ বিশ্লেষণ দেখার আগে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, এই টপিকটা একটু বেশ ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এই টপিকটা একটু বেশ ভালো করে আমাদের দেখতে হবে। তো এইটা কেন, এটা কি জন্য লাগবে এটা একটু বলি, বা এই যে আমাদের একটা চার্ট আছে, চার্টের কেন দরকার? দেখেন, ক্যাটায়নের যে চার্টটা এটার উপরের দিকে যত যাব তত জারণ হবে, আর অ্যানায়নের যে চার্টটা এটা উপরের দিকে যত যাব তত বিজারণ হবে। কি লিখছি ভাই এখানে? জারণ হবে, বিজারণ হবে। আচ্ছা,
সাপোজ আমাদের কাছে একটা যৌগ, একটা মৌল আছে হচ্ছে পটাশিয়াম, আর আরেকটা হচ্ছে সাপোজ ফেরাম। দুইজনই ইলেকট্রন দান করে, ও একটা ইলেকট্রন দান করে কে প্লাস, ওই দুইটা ইলেকট্রন দান করে কিসে পরিণত হবে, Fe2+। দুইজনই ইলেকট্রন দান করে। এই যে ইলেকট্রন দান করলো না, এই প্রসেসটাকে আমরা কি বলতেছি, জারণ। এটা অলরেডি আমরা সপ্তম অধ্যায়ে পড়ে আসছি, তাই না? ইলেকট্রন দান করলো জারণ। এখন আমি বললাম যে ভাই এই দুইজনের মধ্যে কে দ্রুত জারণ করবে, ফার্স্ট জারণ করবে কে? অবশ্যই যেটা উপরে আছে। কোনটা উপরে আছে? পটাশিয়ামটা উপরে আছে। তাহলে পটাশিয়াম এই যৌগটা হচ্ছে জারণ দ্রুত করবে, ঠিক আছে? তাহলে এই চারটার মাহাত্ম্য কি, যে উপরে আছে সে জারণ করবে, যে নিচে আছে সে কি করবে, বিজারণ করবে। খুবই সিম্পল। যেমন আমি যদি বলি আরো একটা উদাহরণ, যে আমাদের কাছে জিঙ্ক 2+ আছে আর হচ্ছে Fe2+ আছে। এখন আমি দুইটা ইলেকট্রন দিলাম, তাহলে দুইটা ইলেকট্রন কি গ্রহণ করবে, জিঙ্ক গ্রহণ করবে নাকি ফেরাম গ্রহণ করবে? গ্রহণ করার যে প্রসেসটা সেটাকে আমরা বলতেছিলাম বিজারণ। গ্রহণ করার প্রসেসটাকে আমরা কি বলতেছিলাম, বিজারণ। তাহলে যে গ্রহণ করবে, কে গ্রহণ করবে ভাই, যে নিচে আছে। কে নিচে আছে, ফেরাম নাকি জিঙ্ক? অবশ্যই ফেরাম নিচে আছে, এই যে ফেরাম। তাহলে ফেরাম হচ্ছে আসলে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, আর ও হচ্ছে গ্রহণ করতে পারবে না। যে এটা ঘটবে, এটা ঘটবে না, ঠিক আছে? বুঝতে পারছি আমরা সবাই, ঠিক আছে? আর অ্যানায়নের ক্ষেত্রে উল্টাটা, উপরের দিকে যে থাকবে সে বিজারণ করবে, নিচের দিকে যে থাকবে সে জারণ করবে। আচ্ছা, এবার আসি আমরা আমাদের অ্যাকচুয়াল পড়ায়। এখান থেকে এসে আমাদের খুবই ঠান্ডা মাথায় দেখতে হবে, খুবই ঠান্ডা মাথায়। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের চিত্রটা কেমন ছিল? এরকম একটা পাত্র, তারপর হচ্ছে দুইটা তড়িৎদ্বার, এখানে হচ্ছে আমাদের একটা কারেন্ট সোর্স, এই তো শেষ, এটা ছিল। এখন এখানে বলছে গলিত সোডিয়াম ক্লোরাইড নিব, গলিত সোডিয়াম ক্লোরাইড। ভাইয়া গলিত সোডিয়াম ক্লোরাইড মানে এটাকে আমরা গলায় ফেলছি, জাস্ট গলায় ফেলছি। এখানে কি পানি আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে কোনো ধরনের পানি নাই, তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে শুধুমাত্র কি আছে, সোডিয়াম ক্লোরাইড আমরা ভাঙলে কি পাবো, শুধুমাত্র সোডিয়াম প্লাস আর এটাকে ক্লোরিন মাইনাস। কোনো পানি আছে? কোনো পানি নাই। আমি এখানে লিখে দিই একটা পয়েন্ট করে, পানি নাই। তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে কি দিলাম, কারেন্ট দিলাম। এই যে এখান থেকে আমরা কারেন্ট দিছি। কারেন্ট দেওয়ার কারণে এই সোডিয়াম ক্লোরাইডে বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া ঘটবে? দুইটা বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া ঘটবে? একটা হচ্ছে জারণ ঘটবে। ভাইয়া জারণ যেখানে ঘটবে সেটাকে আমরা বলছিলাম না অ্যানোড, ওটা জাস্ট আমরা একটা নাম দিছিলাম কি, অ্যানোড প্রান্ত। জারণ যেখানে ঘটবে সেটাকে আমরা নাম দিচ্ছি কি, অ্যানোড। অ্যানোডে কে যাবে? অ্যানোডে অ্যানায়ন যাবে। আমি আবার বলি, জারণ যেখানে ঘটে সেটাকে আমরা নাম দিচ্ছি কি, অ্যানোড। ভাই অ্যানোডে কি বিক্রিয়া করে? অ্যানোডে অ্যানায়ন বিক্রিয়া করে। অ্যানোডে কে বিক্রিয়া করে? অ্যানায়ন বিক্রিয়া করে। এই জিনিসটা একদম ভালো মতন খেয়াল রাখি, ঠিক আছে? জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে জারণ কোথায় ঘটে? অ্যানোডে ঘটে। কি বিক্রিয়া করে? অ্যানায়ন বিক্রিয়া করে। তাহলে এখানে অ্যানায়ন কে আছে? ক্লোরিন মাইনাস। তাহলে ক্লোরিন মাইনাস তখন কি করবে? ইলেকট্রন দান করবে, দান করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এখন ভাইয়া এখানে তো একটা ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিন। আমাদের সমতাকরণ করার জন্য দুইটা ক্লোরিন মাইনাস থেকে দুইটা ইলেকট্রন দান করে একটা ক্লোরিন গ্যাস তৈরি করতে হবে। শেষ। এবার আসি আমরা বিজারণ। ভাইয়া বিজারণ যে প্রান্তে ঘটে বা যেখানে ঘটে সেটাকে আমরা নাম দিচ্ছি ক্যাথোড। ক্যাথোডে কি বিক্রিয়া করে? এই যে এখানে লিখি আমরা, বিজারণ ক্যাথোডে ঘটবে। আর কে বিক্রিয়া করবে? ক্যাটায়ন বিক্রিয়া করবে। কে বিক্রিয়া করবে? ক্যাটায়ন বিক্রিয়া করবে। তাহলে বিজারণ ক্যাথোডে ঘটবে, ক্যাটায়ন। ক্যাটায়ন কে আছে? সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম সলিডে পরিণত হবে, ঠিক আছে? সোডিয়াম সলিডে পরিণত হবে। তাহলে দেখেন এখানে দুইটা ইলেকট্রন দান করছে, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার কি হবে? হবে না। তাহলে এখানে যেহেতু দুইটা ইলেকট্রন দান, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, আমরা জাস্ট সমতাকরণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। ভাই গলে গেছে, এটার মধ্যে কোনো ধরনের পানি নাই, মাথায় রাখেন। তাহলে এই হচ্ছে আমাদের, এটা একদম ইজি ছিল। তারপরটা দেখি যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কি বলছে আমাদেরকে? গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, এখন কোথায় গেল? গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলতে কি বুঝাচ্ছি? সোডিয়াম ক্লোরাইড আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের গাঢ়, মানে ঘনমাত্রা বেশি। ঘনমাত্রা বেশি। আপনারা যখন 11-12 উঠবেন বা ইন্টারে উঠবেন তখন এই জিনিসগুলো আরো ভেঙে পড়বেন, আরো ইজি লাগবে। বাট এখানে আসলে আমাদের শর্ট বা লিমিটেড পড়াশোনা, বইয়ের বাইরে থেকে পড়াইলে পরে আপনারাই বলবেন যে ভাই এটা কি পড়াইছেন, এটা তো বইয়ে নাই।
যাক দেখার ট্রাই করি আমরা। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে গাঢ়, ঘনমাত্রা বেশি। ঘনমাত্রা কত বেশি? ঘনমাত্রাটা হচ্ছে 6 অধ্যায়ে ঘনমাত্রা নিয়ে পড়ে আসছি। ঘনমাত্রা হচ্ছে এখানে 0.1 মোলার এরকম হবে, 0.1 মোলার। এখানে পানি আছে নাকি নাই ভাই? অ্যান্সার হচ্ছে পানি আছে, H2O আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেই আমরা আগের মতন এই যে একটা পাত্র, দুইটা তড়িৎদ্বার, এখানে হচ্ছে আমরা এরকম কারেন্ট সোর্স দিলাম, এরকম আছে। আর এখন এখানে তড়িৎ বিশ্লেষ্য কে আছে? সোডিয়াম ক্লোরাইড, সাথে কি আছে? পানি। সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 0.1 মোলার। তাহলে এবার আসি আমরা বিক্রিয়া শুরু করি। আচ্ছা এবার আসি আমরা বিক্রিয়া শুরু করি। আমরা বলছিলাম অ্যানোডে কে বিক্রিয়া করবে? অ্যানোডে অ্যানায়ন। অ্যানোডে কোন বিক্রিয়া হবে? জারণ হবে। তাহলে এবার আমরা ঠান্ডা মাথায় বুঝি যে ভাই সোডিয়াম ক্লোরাইড আর পানি, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, পানি থেকে আমরা কি পাবো? H প্লাস OH মাইনাস, তাই না? তাহলে এখন অ্যানোডে জারণ করা লাগবে, আর ক্যাথোডে কি করা লাগবে? বিজারণ করা লাগবে। এবার দেখেন তো ভাইয়া, ক্যাথোডে যে বিজারণ করবেন, ক্যাথোডে কে বিক্রিয়া করবে? ক্যাটায়ন, তাই না? ক্যাটায়ন বিক্রিয়া করবে। এখন ক্যাটায়ন তো দুইজন, কে বিক্রিয়া করবে? ঠান্ডা মাথায় ক্যাথোডে বিজারণ হবে, কিন্তু ক্যাটায়ন যে বিক্রিয়া করবে, ক্যাটায়ন তো দুইটা ক্যাটায়ন, আমরা কাকে নিয়ে বিক্রিয়া করবো এটা আমরা জানি না। তখন আমাদের যাইতে হবে সেই চার্টে, কি বিক্রিয়া করতে হবে? কি বিক্রিয়া করতে হবে? আমাদের বিজারণ বিক্রিয়া করতে হবে। তাহলে চার্ট অনুযায়ী সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে বিজারণ করবে? দেখি আমরা, উপরের দিকে গেলে কি হবে? বিজারণ, সরি এই যে এটা প্লাসের জন্য, নিচের দিকে গেলে বিজারণ হবে। ক্যাটায়নে দেখেন তো, এই যে আছে হাইড্রোজেন, আর কোথায় আছে আমাদের সোডিয়াম? কোথায়? এই যে সোডিয়াম। তাহলে কে নিচের দিকে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনে কি ঘটবে? বিজারণ। আর সোডিয়ামে কি ঘটবে? জারণ। আমাদের এখানে লাগবে কোনটা? আমাদের এখানে লাগবে তো ভাই বিজারণ, তাই না? দেখেন তো, এই যে আমাদের এখানে লাগবে কোনটা? বিজারণ। তাহলে কে বিক্রিয়া করবে? সোডিয়াম বিক্রিয়া করবে, সরি হাইড্রোজেন বিক্রিয়া করবে। কে বিক্রিয়া করবে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, ইজি। তারপরে আসেন যে জারণ করতে হবে কার কার মধ্যে? ক্লোরিন আর হাইড্রোজেন OH এর মধ্যে। তাহলে জারণ করতে হবে, জারণ, দেখেন ভালো করে, এদের মধ্যে জারণ করতে হবে। উপরের দিকে গেলে বিজারণ, তার মানে নিচের দিকে গেলে কি? জারণ। তাহলে OH আছে, ক্লোরিন আছে, তাহলে কে জারণ করবে? OH জারণ করবে, নিচের দিকে আছে, নিচের দিকে কি? জারণ হবে। তাইলে OH যদি বিক্রিয়া করে তাহলে এখানে আমাদের কি হবে একটু দেখি। আচ্ছা, OH যদি এখানে বিক্রিয়া করে তখন এখান থেকে আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি ভাইয়া? OH এখানে বিক্রিয়া করার কথা, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। OH এখানে আসলে বিক্রিয়া করতো, কিন্তু প্রবলেমটা হয়েছে এখানে যে ক্লোরিনটা আছে ভাই, ক্লোরিন মাইনাসটা আছে, ওর ঘনমাত্রা হইতেছে 0.1 মোলার। আর পানির মধ্যে যে OH থাকে, ওর ঘনমাত্রা হইতেছে 10⁻⁻7 মোলার। ভাইয়া কোনটা বেশি? অ্যান্সার হচ্ছে ক্লোরিন বেশি, 0.1 বেশি। ভাইয়া কত গুণ বেশি? 0.1কে যদি 10⁻⁻7 দিয়ে ভাগ করেন তাহলে 10⁶ আসবে, মানে 10⁶ গুণ পাওয়ারফুল। কোনটা পাওয়ারফুল? ক্লোরিন পাওয়ারফুল। যার কারণে এখানে নিয়ম অনুযায়ী OH বিক্রিয়া করার কথা থাকলেও কে বিক্রিয়া করবে? ক্লোরিন বিক্রিয়া করবে। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে? ক্লোরিন মাইনাস ইলেকট্রন দান করবে, দান করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আমি সমতাকরণের জন্য 2 দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ঠান্ডা মাথায় বলি, ক্যাটায়নে কোনো সমস্যা নাই। ক্যাটায়নে H+, বিক্রিয়া করলো, কি করতে হবে? বিজারণ, কোনো সমস্যা নাই। অ্যানায়নও কে বিক্রিয়া করার কথা? OH বিক্রিয়া করার কথা, সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু সমস্যাটা হয়েছে ক্লোরিনের ঘনমাত্রা কত? 0.1, যেইটা OH মাইনাসের ঘনমাত্রার থেকে 10⁶ গুণ বেশি, হিউজ বেশি। যার কারণে এখানে ক্লোরিন বিক্রিয়া করে। এটা কার? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কার জন্য? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। আচ্ছা, ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব দেখেন, একটু আগে ঘনমাত্রার প্রভাব পড়ে আসছি যে যখন গাঢ় সোডিয়াম ক্লোরাইড হবে তখন ক্লোরিন মাইনাস, আচ্ছা তখন OH মাইনাস বিক্রিয়া করার কথা থাকলেও ক্লোরিন মাইনাসের অধিক ঘনমাত্রার কারণে সেটি বিক্রিয়া করে। সেটি কি করে?
বিক্রিয়া করে। তাহলে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ঘনমাত্রার একটা প্রভাব আছে। তাহলে ঘনমাত্রাটা কত আমি যদি চিন্তা করি, ক্লোরিন মাইনাসে ঘনমাত্রা যেটাকে আমরা গাঢ় বলতেছি সেটা হচ্ছে 0.1 মোলার। আবার ওখানে OH মাইনাস, এটার ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত 10⁻⁻7 মোলার। তাহলে ক্লোরিনটা হচ্ছে আমাদের, ক্লোরিনটা কত গুণ পাওয়ারফুল, 0.1 ডিভাইডেড বাই 10⁻⁻7, 10⁶ গুণ শক্তিশালী। এত বেশি শক্তিশালী হওয়ার কারণে, এত বেশি শক্তিশালী হওয়ার কারণে ক্লোরিন মাইনাসটা বিক্রিয়া করে। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের ঘনমাত্রার উপর একটা ইফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে আমাদের তড়িৎদ্বারের প্রকৃতি। ভাইয়া দেখেন একটু আগে ক্যাটায়নের ক্ষেত্রে সোডিয়াম প্লাস ছিল, হাইড্রোজেন প্লাস ছিল, তাই না? কোন বিক্রিয়া করতে হবে? বিজারণ করতে হবে। তাহলে বিজারণ কে বিক্রিয়া করবে? যে হচ্ছে চারটায় নিচে আছে। ক্যাটায়নের জন্য যে চারটায় নিচে সে বিজারণ করে। তাহলে হাইড্রোজেন নিচে আছে, তখন আমরা করছিলাম হাইড্রোজেন প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, কোনো সমস্যা নাই, অল ওকে ফাইন। কিন্তু কথা হচ্ছে যে এটা কখন হয়? এটা হচ্ছে যখন প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করি। এটা কখন? যখন প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি। আমি যদি এখন তড়িৎদ্বারটা চেঞ্জ করে দিই, যে তড়িৎদ্বারের প্রকৃতি, যদি আমি মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি, যদি আমি মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি বা পারদের তড়িৎদ্বার ব্যবহার করি, তখন এখানে ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রমটা কি ঘটবে? তখন হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া করার কথা থাকলেও কে বিক্রিয়া করবে? সোডিয়াম বিক্রিয়া করবে। সোডিয়ামটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম সলিডে পরিণত হবে। এই সোডিয়ামটা কেন বিক্রিয়া করতে চায়? কারণ সোডিয়ামের সাথে এই মার্কারির একটা আকর্ষণ আছে। সোডিয়াম আর মার্কারি মিলে সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে কি বললাম ভাইয়া? সোডিয়াম মার্কারের সাথে বিক্রিয়া করতে চায় বিধায় যদি মার্কারের তড়িৎদ্বার ইউজ করি, তখন এখানে হাইড্রোজেন বিক্রিয়া করে না। এখানে একটু লিখে দিই আমি, যে হাইড্রোজেন তখন বিক্রিয়া করে না। তাহলে এই যে আমাদের কিছু ছোট ছোট কি আছে, ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো আমাদের একটু পড়ে রাখতে হবে। ভেরি নেক্সট স্লাইড, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানি কি? বিশুদ্ধ পানি হইতেছে ভাই H2, খাঁটি বাংলা কথা। একটু ডিফারেন্ট কলম দিয়ে লিখি। আচ্ছা, বিশুদ্ধ পানি হইতেছে H2। এখন আমি যদি এরকম তড়িৎ বিশ্লেষণকে করতে চাই, এখানে অ্যানোড দিলাম তড়িৎদ্বার, ক্যাথোড দিলাম তড়িৎদ্বার, কানেক্ট করে দিছি হচ্ছে কারেন্ট সোর্স দিয়ে, এখানে হচ্ছে পানি দিলাম, এখানে কারেন্ট দিলাম, আমরা দেখবো যে কোনো ধরনের বিক্রিয়া ঘটতেছে না। কেন বিক্রিয়া ঘটতেছে না মনে আছে? সেটা হচ্ছে যে এই H2O যেটা আমরা দিছি, H2 হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই H2O কে ভাঙার জন্য বা পানির তড়িৎ বিশ্লেষণ করার জন্য শুধুমাত্র পানি দিলে হবে না। তাহলে পানিকে অ্যাক্টিভ করার জন্য, H2O কে সক্রিয় করার জন্য আমরা এখানে অ্যাসিড ইউজ করি। অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যোগ করি বা সালফিউরিক অ্যাসিড দিব। তাহলে এখন পানি থেকে কি কি আয়ন আসে? এখন আমাদের কাছে কি আছে? পানির সাথে সালফিউরিক অ্যাসিড আছে, তাই না? পানির থেকে কি কি আয়ন পাই দেখেন তো। একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে OH-। সালফিউরিক অ্যাসিড থেকে কি কি আয়ন পাই? একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে SO4 2-। কারো যদি মনে হয় যে ভাই দুইটা H+ দেবো, দেন, কোনো সমস্যা নাই। একটা H+, দুইটা H+, চারটা H+, সবই আসলে এখানে একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখেন প্লাসের একটা ঘর আছে। প্লাসের একটা ঘরকে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। তাহলে এবার আমরা অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াগুলো করে ফেলি। অ্যানোডে আমি দিব, অ্যানোডে হচ্ছে কি বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া হবে। জারণ বিক্রিয়া কি করবে? অ্যানোডে অ্যানায়ন যায়, আমরা জানি অ্যানোড অ্যানায়ন, অ্যানোড অ্যানায়ন। তাহলে এই দুইটা অ্যানায়ন যে আছে OH- আর SO4 2- কি বিক্রিয়া করবে? কি বিক্রিয়া করতে হবে ভাইয়া? জারণ। তাহলে আমরা একটু আমরা চার্টে চলে যাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে জারণ করতে হবে, তার মানে নিচের দিকে যাইতে হবে এটা। তাহলে OH কি নিচের দিকে আছে না? এই যে OH কোথায় আছে? নিচের দিকে আছে। তার মানে হইতেছে এই OH-টা এখানে কি করবে? বিক্রিয়া করবে। SO4 বিক্রিয়া করবে না।
তাহলে এখন আমাদের কি করতে হবে, এসও কি বলে এটাকে, আচ্ছা তাহলে জারণ বিক্রিয়া কি করবে, OH মাইনাস বিক্রিয়া করবে, OH মাইনাস বিক্রিয়া করবে। আচ্ছা OH মাইনাস, এখানে আমি লিখে রাখলাম যে OH মাইনাস বিক্রিয়া করবে। আচ্ছা পুরোটা লিখলাম না, কেন লিখলাম একটু পরে আসি। ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে হবে হইতেছে বিজারণ। তার বিজারণ কি আছে, ক্যাথোডে ক্যাটায়ন আছে, ক্যাটায়ন কি আছে H প্লাস আর H প্লাস, তার মানে H প্লাস বিক্রিয়া করবে, এখানে আসলে আর কেউ নাই। তাহলে H প্লাস কি করবে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। তাহলে এখানে 2, এখানে 2 দিয়ে দিলাম। এখন আমি একটা নতুন একটা স্লাইড নিই, কেন দেখেন, OH মাইনাস যেটা আছে ও একটা ইলেকট্রন দান করলো, দান করে কিসে পরিণত হইলো, OH এ পরিণত হইলো। OH কি এভাবে থাকে, এভাবে থাকে না, ও আনস্টেবল। তাহলে OH আর একটা OH এর সাথে বিক্রিয়া করে H2O আর একটা অক্সিজেন, দেখেন দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, একটা অক্সিজেন এখানে আছে। তাহলে অক্সিজেন কি এভাবে থাকে, অ্যান্সার হচ্ছে না। তাহলে ওই অক্সিজেন আরো একটা অক্সিজেনের সাথে মিলে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস কি এভাবে থাকে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে এবার দেখেন, একটা অক্সিজেন পরমাণুর জন্য আমি এখানে একটু বাংলায় কিছু কথা লিখি, যে একটা অক্সিজেন পরমাণুর জন্য, পরমাণুর জন্য OH কয়টা লাগছে, যে একটা অক্সিজেন পরমাণুর জন্য OH কয়টা লাগছে, 2টা। তাহলে 2টা OH দরকার হয়েছে। তাহলে এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে, 2টা অক্সিজেন পরমাণু, মানে একটা অক্সিজেন অণু। তার মানে 2টা অক্সিজেন পরমাণুর জন্য কয়টা OH লাগবে, অ্যান্সার হচ্ছে 4টা OH লাগবে। তার মানে হইতেছে ভাই, আমি যখন এখানে বিক্রিয়াটা করব না, আমি এখানে 4টা OH 4টা ইলেকট্রন দান করে একটা অক্সিজেন গ্যাস তৈরি করবে। আর কি তৈরি করবে, আর কি তৈরি করবে একটু দেখি কোথায়, এই যে দেখেন 2টা OH মিলে একটা পানি তৈরি করছে, তার মানে 4টা OH মিলে 2টা পানি তৈরি করবে। 2টা OH একটা পানি তৈরি করছে, 4টা OH কয়টা পানি তৈরি করবে, 2টা পানি তৈরি করবে। তাহলে এই জিনিসটা আমাদের এটা বোঝার জন্য লিখছি, এই পার্টটা বোঝার জন্য, এটা পরীক্ষায় খাতায় লেখার জন্য না। আচ্ছা, আর এইটা হচ্ছে আমরা পরীক্ষার খাতায় লিখবো। তাহলে এখানে দেখেন একটু প্রবলেম হয়েছে না, এখানে প্রবলেমটা কি ভাই, প্রবলেমটা হচ্ছে এখানে তো 4টা ইলেকট্রন, সমস্যা নেই, কিন্তু এখানে তো তাহলে 2টা দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এখানেও 4টা দিয়ে দিব। তাহলে আমরা একটা কাজ করি, একটু এটা মুছে ফেলি। এখানে হচ্ছে কি করতে হবে, H প্লাস ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হবে। তাহলে 4টা ইলেকট্রন, ওকে 4টা লাগবে আর ওখানে 2টা লাগবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কথা। তো এইভাবে আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, তারপরের টপিক হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। এই যে ভাই আমরা তড়িৎ বিশ্লেষণ এতক্ষণ পড়লাম, এটা আসলে কোথায় কোথায় ইউজ করতে পারি আমাদের রেগুলার লাইফে। তো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার ফার্স্টে আছে হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশন। এখন ভাই ধাতু নিষ্কাশন কি, ধাতু নিষ্কাশন কি জিনিস আমরা এটা একটু দেখার ট্রাই করি। ধাতু নিষ্কাশন হচ্ছে আমাদের বিভিন্ন আকরিক থাকে, কি থাকে ভাইয়া, আকরিক থাকে। এই জিনিসটা আকরিক জিনিসটা বা আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এই জিনিসটা হচ্ছে আমরা দশম অধ্যায়ে আরো অনেক ডিটেলস পড়বো, বাট এখন আপাতত জেনে রাখি আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। আকরিক কি, সাপোজ আমাদের কাছে একটা ধাতু আছে অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়াম প্রকৃতিতে আসলে যৌগ আকারে থাকে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম আকারে থাকে। তা আমার দরকার হচ্ছে শুধুমাত্র অ্যালুমিনিয়াম, কিন্তু এখানে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এখান থেকে এই আকরিক থেকে আমাদের কি করতে হবে, ধাতুটাকে মানে অ্যালুমিনিয়ামকে কি করতে হবে, নিষ্কাশন করতে হবে। তখন তখন অ্যালুমিনিয়াম অক্সাইডের আমরা কি করি, তড়িৎ বিশ্লেষণ করি। অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আমরা ভাঙি, তখন আমরা এখান থেকে 2টা অ্যালুমিনিয়াম পাই আর 3টা কি পাই, অক্সিজেন পাই। ভাই অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, অক্সিজেনের যোজনী 2, যোজনী এক্সচেঞ্জ হয়। অ্যালুমিনিয়ামেরটা অক্সিজেনের পাশে, তাহলে যোজনী যেহেতু 3, তাহলে এটাকে 3, আর যেহেতু হচ্ছে অ্যালুমিনিয়াম একটা ধাতু, তার মানে আমরা লিখবো 3+, তাহলে চার্জ হয়ে যাবে। অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যেহেতু অধাতু, তার মানে লিখবো কি 2-। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে হচ্ছে অ্যানোডের বিক্রিয়াটা কি হবে, অ্যানোডে কি ঘটবে ভাইয়া, জারণ ঘটবে, অ্যানোডে জারণ ঘটবে। তাহলে অ্যানোডে অ্যানায়ন যাবে, তার মানে হচ্ছে আমাদের এখানে কে বিক্রিয়া করবে, 3O2-, এটা বিক্রিয়া করবে, এটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, অক্সিজেনে পরিণত হবে। 3টা যেহেতু আছে এখানে, তাহলে এখানে আমরা সমতাকরণ করার জন্য কি করতে পারি, 6টা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমাদের 3টা অক্সিজেন যেহেতু, তাহলে অক্সিজেন 2, এখানে আমরা 3/2 এটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি বলি
যে ভাই এখানে ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে বিজারণ ঘটবে। তাহলে ক্যাথোডে বিজারণটা কিভাবে ঘটবে, এই যে দুইটা অ্যালুমিনিয়াম আছে, দুইটা অ্যালুমিনিয়াম আছে, এরা হচ্ছে একজন 3টা করে, দুইজন 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তখন এখানে হচ্ছে আমরা কি পাবো, 2 অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম সলিডটা আলাদা করে পাওয়া যাচ্ছে। হোপফুলি আমরা এই জিনিসটা সবাই ক্লিয়ার। আচ্ছা এখন আচ্ছা তারপরে আসি হচ্ছে আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এখন ইলেকট্রোপ্লেটিং এর জন্য আমরা একটু আলাদা করে একটা স্লাইড নিলাম। ইলেকট্রোপ্লেটিং এটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। আমরা সবাই চামচ দেখছি, আমরা সবাই কি দেখছি ভাইয়া, চামচ দেখছি, বা বিভিন্ন ধরনের ঘড়ির মধ্যে যে ধাতু থাকে সেটাকে লেখা দেখবেন যে স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল বলতে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের আসলে এখানে কোনো ধরনের মরিচা বা জং ধরবে না, ঠিক আছে। তো এই স্টেইনলেস স্টিল কিভাবে করা হয়, সেটা হচ্ছে ধাতুর উপর একটা লেয়ার দেওয়া হয়, অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন আমি যদি বলি আমাদের বাসা বাড়িতে যে চামচগুলো থাকে স্টিলের চামচ, ওই স্টিলের চামচগুলোতে সহজে জং ধরে না বা কখনোই জং ধরে না। তো এই জিনিসটা আসলে কেন হয়, এই জিনিসটা আসলে এখানে সাপোজ আমাদের কাছে একটা চামচ আছে, আমি এটাকে একটু চেঞ্জ করলাম। সাপোজ এখানে আমাদের কাছে একটা চামচ আছে, হ্যাঁ, এই চামচের উপর আমি হচ্ছে একটা লেয়ার দিতে চাই। কিসের লেয়ার দিতে চাই, চামচটা হচ্ছে আমাদের ধাতুর, ফেরাম ধাতুর, আমি এখানে লেয়ার দিতে চাই হচ্ছে সিলভারের। তখন এখানে সিলভারের একটা তড়িৎদ্বার দিব, আর এখানে একটা দ্রবণ দিব, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ, ঠিক আছে। তাহলে আমি চাই এই সিলভার এখান থেকে এসে এখানে জমা হোক, তাহলে কি করবো, একটা পরিবাহী তার দিব, এখানে আমরা কারেন্ট অ্যাপ্লাই করলাম। তাহলে অ্যানোডে যেন কোন বিক্রিয়া হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। তাহলে অ্যানোডে কি জারণ বিক্রিয়া করবে ভাইয়া, এখানে যে সিলভারটা আছে এই সিলভারটা একটু ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে এখানে সিলভার প্লাস চলে আসছে, আর এখান থেকে আমাদের এই একটা ইলেকট্রন কি করবে, এই দিক দিয়ে পাস হয়ে এইখানে আসবে, ঠিক আছে। তাহলে অ্যানোডে যেটা ঘটবে যে সিলভার হচ্ছে একটা ইলেকট্রন দান করে কিসে পরিণত হবে, সিলভার প্লাস। আর ক্যাথোডে যেটা ঘটবে, ক্যাথোডে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা যে আসলো এখানে, এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে, ওই সিলভার প্লাসটা এখান থেকে গ্রহণ করে ফেলবে। তাহলে সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, সিলভার সলিড। এখন মনে হইতে পারে যে ভাই সিলভার ইলেকট্রন দান করলো, সিলভারে গ্রহণ করলো, আসলে হইলোটা কি, যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে এই সিলভারের এখানে একটা লেয়ার পড়ছে, হ্যাঁ, এটা হচ্ছে সিলভার। তার মানে হচ্ছে এই চামচের উপর সিলভারের লেয়ার পড়ছে, তার মানে এটাকে আমরা বলতেছি তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং, একটা ধাতুর উপর আরেকটা ধাতু দিয়ে একটা লেয়ার তৈরি করা, ঠিক আছে। তারপর আসতেছে হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ। ভাই গ্যালভানিক কোষ যেন কি ছিল, গ্যালভানিক কোষে হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি কিসে কনভার্ট হবে, তড়িৎ শক্তিতে কনভার্ট হবে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তা কিভাবে, এটা মাথায় রাখবো, এটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। কি কোষ ভাইয়া, আচ্ছা এটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। তাহলে এখানে একটু লিখি আমি, এবার ঠান্ডা মাথায় বুঝি, 2টা প্রকোষ্ঠ লাগবে, তার মানে আমি এখানে 2টা পাত্র দিচ্ছি, এইখানে একটা, এইখানে একটা। এবার এখানে হচ্ছে আমরা একটা তড়িৎদ্বার দিলাম, এখানে একটা তড়িৎদ্বার দিলাম, আর এইখানে একটা তড়িৎদ্বার দিলাম, ঠিক আছে। এখানে আমরা একটা দ্রবণ দিলাম, সাপোজ এখানে হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, তাহলে এখানে হচ্ছে আমরা দিব জিঙ্কের তড়িৎদ্বার। এখানে দিলাম হচ্ছে কপার সালফেটের দ্রবণ, তাহলে এখানে দিব হচ্ছে কপারের তড়িৎদ্বার। যার লবণ বা যার দ্রবণ তার তড়িৎদ্বার। এরপর আমরা কি করব, এখানে একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করে দিলাম, এখানে কোনো বাইরের কোনো সোর্স লাগবে না। তাহলে এখন এখানে যেটা ঘটবে ভাইয়া বলেন তো, জিঙ্ক আর কপারের মধ্যে কে বেশি সক্রিয়। আমরা সক্রিয়তা সিরিজ দেখছিলাম, জিঙ্ক আর কপারের মধ্যে কে বেশি সক্রিয় আমরা একটু দেখি, কোথায় গেল সক্রিয়তা সিরিজটা, এই। আচ্ছা দেখেন তো ভাইয়া, জিঙ্ক আর কপারের মধ্যে কে বেশি সক্রিয়, আমি যদি এগুলোকে একটু মুছে দিই, হ্যাঁ আপাতত। আচ্ছা জিঙ্ক আর কপার, এই যে জিঙ্ক আছে এখানে, কপার আছে এখানে, ভাইয়া জিঙ্ক বেশি সক্রিয়, তার মানে জিঙ্কটা এখানে কি করবে, জারণ বিক্রিয়া করবে। জিঙ্কটা এখানে কি করবে, জিঙ্কটা হইতেছে এখানে আমাদের জারণ বিক্রিয়া করবে। তাইলে জিঙ্ক হইতেছে আমাদের অ্যানোড, জিঙ্ক হইতেছে অ্যানোড, অ্যানোডে তাহলে আমরা কি লিখবো, জারণ লিখবো, জারণ। তাহলে জিঙ্ক কি করবে, 2টা ইলেকট্রন দান করে কিসে পরিণত হবে, জিঙ্ক 2+ পরিণত হবে। তাহলে এখন দেখা যাইতেছে যে এখানে একটা জিঙ্কের পরমাণু কি করলো, এখানে জিঙ্ক 2+টাকে দিয়ে দিল
আর দুইটা ইলেকট্রন সে এদিক দিয়ে ফ্লো করে নিল। তাহলে এইদিকে যাবে ইলেকট্রন, এদিকে 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 এসে এইখানে আসলো। এখন বলেন এখানে আছে কপার, এখানে আছে কপার সালফেট, বা আমরা বলতে পারি এটা আসলে কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস, এইভাবে আছে। তাহলে চিন্তা করে দেখেন তো, কপার 2 প্লাসের ঘাটতি আছে। তখন এই ক্যাথোডে, আমি এখানে লিখি ক্যাথোডে, এই ক্যাথোডে হচ্ছে কি করবে, কপার 2 প্লাসটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, সলিড কপারে পরিণত হবে। তার মানে হইতেছে এইখানে কপার আস্তে আস্তে কি হবে, জমতে থাকবে, এখানে কপার আস্তে আস্তে জমতে থাকবে। তো যেহেতু ইলেকট্রন এই দিক থেকে এদিকে ফ্লো হইতেছে, ভাই এখানে কি করে বাইরে থেকে কোনো সোর্স দিচ্ছি তারপরে বিক্রিয়া হয়েছে না, ওরা অটোমেটিক্যালি রিয়াকশন করবে। তাহলে যেহেতু এখানে রিয়াকশন হয়েছে, ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো হইতেছে, ভাই ইলেকট্রন ফ্লো হইতেছে তার মানে কি এখানে ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে। ইলেকট্রন এই দিক থেকে এদিকে যাচ্ছে, আর ইলেকট্রিসিটি সেটা কোন দিক থেকে, বিপরীত দিক থেকে যাবে। আমরা জানি যে তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রনের বিপরীত, তাহলে ইলেকট্রন এদিকে গেলে তড়িৎ প্রবাহ এদিকে যাবে। তাহলে এই অবস্থায় আমি যদি এখানে একটা লাইট অথবা সাপোজ এখানে আমরা হচ্ছে একটা এরকম ফ্যান দিয়ে দিলাম, হ্যাঁ একটা ফ্যান দিয়ে দিলাম, তখন লাইটটা জ্বলে উঠবে বা ফ্যানটা চলতে শুরু করবে, ঠিক আছে। এখন মজার কথা হচ্ছে যে, মজার কথা না আসলে দুঃখের কথা, সেটা হচ্ছে যে এই জিনিসটা বেশিক্ষণ স্থায়ী হবে না। এই জিনিসটা বেশিক্ষণ স্থায়ী হবে না। কেন হবে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আচ্ছা আগে একটু বলে নিই, এটাই গ্যালভানিক সেল, যে বেশি সক্রিয় তড়িৎদ্বার থেকে ইলেকট্রন কম সক্রিয় তড়িৎদ্বারের দিকে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি, গ্যালভানিক সেল। এখন এখন আমি এটা আলাদা করে বলি এখানে আবার, যে এখানে ছিল কি জিঙ্ক, আগের জিনিসটাই আঁকতেছি, হ্যাঁ এখানে কি ছিল কি জিঙ্ক, আর এই সাইডে ছিল হচ্ছে কপার, তাই না। তাহলে এখানে ছিল জিঙ্ক সালফেট দ্রবণ, আর এখানে কি ছিল কপার সালফেট দ্রবণ, আর এটা ছিল কপারের। তো ইলেকট্রন এদিক থেকে এদিকে আসছে, এখানে একটা আমি লাইট অথবা ফ্যান দিয়ে দিছিলাম, এদিকে আসছে ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো হয়েছে, এখানে ছিল জিঙ্ক। এই ছিল আমাদের মোটামুটি সেটআপটা। এখন এখানে একটু প্রবলেম আছে ভাই। কি প্রবলেম ভাই, কি প্রবলেম এখানে দেখেন তো। এখানে লাইটটা জ্বলবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না, আমি কিন্তু আগের টপিকটাই এখানে দেখাচ্ছি। তো এটাতে লবণ সেতুর ব্যবহারটা একসাথে চলে আসবে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, জিঙ্ক আস্তে আস্তে এখানে জিঙ্ক 2 প্লাস দিয়ে দিতেছে না, অনেকগুলো একটা 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 করে ইলেকট্রন এদিকে দিতেছে, ইলেকট্রন এদিকে দিতেছে, জিঙ্ক 2 প্লাস দ্রবণে দিয়ে দিতেছে। তাহলে আমি বলতে পারি না এই সাইডে, এই যে এই পার্টটাতে ভাইয়া জিঙ্ক 2 প্লাস, অথবা আমরা বলতে পারি যে ভাইয়া প্লাসের পরিমাণটা বেড়ে যেতেছে, মানে প্লাসের আধিক্য হইতেছে। আবার এই সাইডে চিন্তা করেন, কপার 2 প্লাসটা ওর রিয়েকশন করে কিসে কনভার্ট হয়ে গেছে, কপার সলিডে কনভার্ট হয়ে গেছে। তাইলে বাকি যে সালফেটটা ছিল, এখানে কি সালফেট 2 মাইনাস ছিল, কপার 2 প্লাস ছিল, এই কপার 2 প্লাস তো রিয়েকশন করে এখানে জমা হয়ে গেছে। তাহলে সালফেট 2 মাইনাস তো রিয়েকশন করে নাই, তাহলে সালফেট 2 মাইনাসটা এখানে রয়ে গেছে। তার মানে আমি বলতে পারি এখানে আসলে মাইনাসের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে দেখেন প্রবলেমটাকে, এই সাইডে প্লাসের পরিমাণটা বেড়ে গেছে আর এই সাইডে কি মাইনাসের পরিমাণটা বেড়ে গেছে। তার মানে কি একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হয়েছে না, একটা অসাম্যাবস্থা তৈরি হয়েছে, যে ভাই ইলেকট্রন এখানে দান করে দেবে কিন্তু ও আর দান করতে চাইতেছে না। কারণ কি, এখানে অলরেডি প্লাস বেশি, ইলেকট্রন দান করলে তো আরো প্লাস তৈরি হবে, ও এটা চাচ্ছে না। তাই এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য ভালো মতো বুঝেন, সাম্যাবস্থা তৈরির জন্য বা আবার আনার জন্য আমরা কি ইউজ করি, লবণ সেতু ইউজ করি। কি ইউজ করি ভাইয়া, লবণ সেতু। তো লবণ সেতু জিনিসটা কি, এবার একটু লবণ সেতু বুঝি। লবণ সেতু হইতেছে, কি কালি দিয়ে দেখে, সাদা কালি দিয়ে দেখে, হ্যাঁ লবণ সেতু হচ্ছে এই সাইডে যেহেতু ভাই প্লাস বেশি, তাহলে এই সাইডে আমি একটা মাইনাস আনবো। এখন মাইনাস কিভাবে আনবো, উল্টা ইউ আকৃতির কাঁচনল দিব। কি দিব, উল্টা ইউ আকৃতির একটা কাঁচনল দিব। এই হচ্ছে আমাদের লবণ সেতু। তো এটার ভেতর কি থাকবে, এটার ভেতর হচ্ছে এগার এগার থাকবে। কি থাকবে ভাইয়া, এগার এগার প্লাস এখানে হচ্ছে আমরা পটাশিয়াম ক্লোরাইড দিব। এগার এগার দিব একটা পেস্ট তৈরি করার জন্য। মেইনলি এখানে কাজটা কি, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে আমরা কাজ করব। তাহলে পটাশিয়াম ক্লোরাইডটা কি করবে, এখানে হচ্ছে তুলা দিব, এই সাইডে তুলা দিব। পটাশিয়াম ক্লোরাইডটা দেখেন তো, পটাশিয়াম ক্লোরাইড এখানে আছে, এই সাইডে প্লাস বেশি না, তার মানে প্লাসটাকে কমাইতে হবে। তখন এই ক্লোরিনটা মাইনাসটা এখানে আসে, এসে এখানে এমন একটা ওয়েদার ক্রিয়েট করে যে ভাই এখানে আসলে যে মাইনাস আছে, তার মানে তুমি আরো ইলেকট্রন দাও, তার মানে রিয়েকশনটা কন্টিনিউয়াস হইতে থাকবে।
সেম ওয়েতে এখানে যেহেতু মাইনাস বেড়ে গেছে, তার মানে এখানে কি আসবে, পটাশিয়াম প্লাস আসবে, এসে এই জিনিসটাকে আবার সাম্য অবস্থায় নিয়ে আসবে, তখন হচ্ছে আবার রিয়াকশন শুরু হবে। এটাই হচ্ছে আমাদের দরকার। তাহলে আমরা মনে রাখবো সাম্য অবস্থা তৈরির জন্য বা সাম্য অবস্থা বজায় রাখার জন্য কি ইউজ করা হয়, লবণ সেতু ইউজ করা হয়। লবণ সেতু কি, লবণ সেতু কি জিনিস ভাই? আচ্ছা, লবণ সেতু কি জিনিস আমি যদি এখানে একটু লিখি নতুন একটা স্লাইড নিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে যে গ্যালভানিক কোষে আয়নের ভারসাম্য বজায় রাখার জন্য, ওই যে আয়ন প্লাস মাইনাস গুলো বেশি কম হয়ে গেছিল, ভারসাম্য বজায় রাখার জন্য কোষে ব্যবহৃত উল্টো ইউ আকৃতির কাঁচনলকে লবণ সেতু বলে। লবণ সেতুর মূল কাজ কি ভাইয়া? আয়ন ভারসাম্য বজায় রাখা। লবণ সেতুর মূল কাজ কি? লবণ সেতুর মূল কাজ হইতেছে আয়ন ভারসাম্য, যে আয়নের ভারসাম্য বজায় রাখা। লবণ সেতুর মূল কাজ কি? আয়নের ভারসাম্য বজায় রাখা। এটা হচ্ছে আমাদের মূল কাজ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লবণ সেতুর পার্টটা ছিল। আচ্ছা, তারপরে টপিক হচ্ছে আমাদের ড্রাই সেল। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ড্রাই সেল। ড্রাই সেলকে আমরা সবাই দেখছি আমাদের টিভিতে, কি বলে এটাকে, টিভির যে রিমোট থাকে, রিমোটের যে ব্যাটারিগুলা সেগুলো, বা ছোট ছোট খেলনাতে অনেকগুলো এরকম পেন্সিল ব্যাটারি যেগুলোকে আমরা বলি, ঠিক আছে? অলিম্পিক, সানলাইট, অনেকগুলো ব্যাটারি এরকম অনেক কোম্পানির নামে আছে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সেলটাকে বা এই ব্যাটারিটাকে ভাঙলে আসলে আমরা কি পাই? আপনারা ছোটবেলায় কখনো এগুলো ভাঙছেন কিনা আমি জানি না, আমি হচ্ছে করছিলাম যে ব্যাটারি উপর দিয়ে কাটতাম, একটা প্লাস্টিকের একটা লেয়ার থাকতো, এরপর এটাকে কাটার পরে ভেতরে দেখতাম যে একটা অ্যাশ কালার বা ছাই কালার একটা লেয়ার আছে। তো ভেতরে কি হয় না হয় বা কিভাবে ইলেকট্রিসিটি সে হচ্ছে প্রডিউস করতেছে, কিভাবে ওই খেলনাটা চলতেছে বা রিমোটটা কাজ করতেছে, এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে একটা স্ট্রাকচার নিয়ে বলি। এই যে আমাদের সেলটা, এটা সবার উপরে কি থাকবে? এটা সবার উপরে হচ্ছে একটা ধাতব ক্যাপ থাকবে। কি থাকবে ভাই? একটা ধাতব ক্যাপ থাকবে। হ্যাঁ, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, কি থাকবে? এখানে একটা ধাতব ক্যাপ থাকবে। আচ্ছা, ঠিক আছে, ধাতব ক্যাপ। ভেতরে মেইন যে পার্টটা থাকবে সেটা হচ্ছে গ্রাফাইট, বা হচ্ছে আমাদের এটাকে আমরা বলতেছি কার্বন রড বা গ্রাফাইট, লিখে দিই। হ্যাঁ, গ্রাফাইট। আচ্ছা, এখন এটার ভেতরে একটা পেস্ট দেওয়া হবে। পেস্ট কিসের পেস্ট ভাইয়া? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড, এগুলো মিশে একটা পেস্ট দিলাম, ঠিক আছে? তো এখানে কেন পেস্ট দিতেছি, কেন কি করতেছি, এগুলো একটু পরে আসতেছে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট। এখানে একটা ধাতব বেস, মানে হচ্ছে আমাদের যেটা মূল স্তম্ভ যেটা বা ভিত্তি, ঠিক আছে? এখানে আমরা একটা বেস দিয়ে দিলাম। ওকে, ফাইন, বুঝছি ভাই। ওয়াশার ও সিল, ওয়াশার সিল, এই জিনিসটা আসলে কি ভাই? এটা হচ্ছে একটা রিং এর মতন, কাইন্ড অফ একটা রিং। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখানে যে আমরা যে দ্রবণগুলো দিচ্ছি বা যেই কেমিক্যালগুলো দিচ্ছি ওগুলো যাতে দিতে বের না হয়ে যায়, ঠিক আছে? বা হচ্ছে ভেতরে যেন প্রেশার কন্ট্রোল করে। ও হচ্ছে কি করে ভাই? প্রেশার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল করে। যাই হোক, এটা আমাদের লাগবে না। বাইরে জ্যাকেট থাকবে, একদম আউটার লেয়ারটা হচ্ছে জ্যাকেট, তারপরে ভেতরে থাকবে দস্তা বা জিঙ্কের একটা পাত্র, আর এরপরে ভেতরে থাকবে হচ্ছে কাগজের একটা পর্দা। এগুলো হচ্ছে জাস্ট ওটাকে মানে শেল দেওয়ার জন্য বা বাইরের থেকে প্রোটেকশন করার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে ভাইয়া প্লাস আছে আর এখানে মাইনাস প্রান্ত আছে। তাহলে কোন একটা সার্কিটের এখানে যদি আমি মাইনাস আর এখানে যদি প্লাস, মানে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে যদি প্লাস কানেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা কি কোষ তৈরি হয়ে যাবে, তাই না? তখন সে কি করতে পারবে? ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। তাহলে এখন এখানেও সেম ভাবে অ্যানোডে এবং ক্যাথোডে দুইটা বিক্রিয়া হয়। অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হয়। তো জারণ বিক্রিয়া কে করবে ভাই? জারণ বিক্রিয়া করবে হইতেছে, জারণ বিক্রিয়া করবে হইতেছে, আচ্ছা, জারণ বিক্রিয়া করবে এই যে দস্তার পাত্র আছে না জিঙ্কের, যে এই জিঙ্কটা হচ্ছে এখানে আমাদের জারণ বিক্রিয়া করবে। তাহলে জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন দান করবে, যেহেতু জারণ, জিঙ্ক 2+ পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে ভাই? জিঙ্ক 2+ পরিণত হয়েছে। সুন্দর করে লিখে একটু, জিঙ্ক 2+ পরিণত হয়েছে। এখন এই দুইটা ইলেকট্রন কারো না কারো গ্রহণ করতে হবে। এই দুইটা ইলেকট্রন কি গ্রহণ করবে? সেটা হচ্ছে ক্যাথোডে, ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া হবে। হ্যাঁ, তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা কে করবে একটু বলি। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, একই কথা।
তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড যে কোথায় অ্যামোনিয়াম প্লাস একই কথা, কারো যদি মন চায় এখানে অ্যামোনিয়াম প্লাস দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এরা হচ্ছে এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে। এরা হচ্ছে কি করবে, এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে। তাহলে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কি হবে, আচ্ছা দুইটা ইলেকট্রনকে যদি গ্রহণ করে, দেখেন তো অ্যামোনিয়ার কাছে একটা প্লাস আছে, মানে ইলেকট্রন ঘাটতি আছে। তার মানে ও যদি দুইটা নেয় তাহলে দুইটা ঘাটতি আছে, ওই দুইটা ঘাটতি দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। আবার বলি, অ্যামোনিয়ার কাছে একটা প্লাস আছে, তার মানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তো যদি আমি 2 দিই তার মানে দুইটা ঘাটতি আছে, তাহলে ওই দুইটা ঘাটতি দুইটা ইলেকট্রন নিয়ে নিবে। তার মানে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা হচ্ছে NH3 তে কনভার্ট হবে, 2NH3। তাহলে দেখেন হাইড্রোজেন ছিল 4 দুগুণে 8টা, কিন্তু এখন কয়টা আছে হাইড্রোজেন, 3 দুগুণে 6টা। তার মানে কয়টা হাইড্রোজেন বাকি আছে ভাইয়া, দুইটা হাইড্রোজেন বাকি আছে। আবার এই MnO2 যেটা, এটা হচ্ছে বিজারণ করে Mn2O3 তে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়, Mn2O3 তে কনভার্ট হয়। এখন দেখেন Mn2 আর এখানে কয়টা আছে, একটা, তার মানে এখানে আমাদের সামনে একটা 2 দিতে হবে। যখনই আমরা 2 দিচ্ছি তখন অক্সিজেন হয়ে গেছে 4টা, কিন্তু অক্সিজেন তো আছে কয়টা, 3টা, তার মানে অক্সিজেন বাকি কয়টা, একটা। তাহলে এই যে আমাদের সেই একটা অক্সিজেন, তার মানে পানি তৈরি হয়েছে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে, Mn2O3 তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে ভাই, এই যে আমরা এতক্ষণ বললাম, আমি যদি না জানতাম যে MnO2 থেকে Mn2O3 হয়, এইটা কিন্তু কখনো পরীক্ষার হলে হঠাৎ করে পারা পসিবল না। এই জিনিসগুলো কাইন্ড অফ আমাদের একটু মাথায় মেমোরিতে একটু সেভ করে রাখা লাগবে, যে ভাই Mn2 থেকে যেন কিসে কনভার্ট হয়, Mn2O3 তে কনভার্ট হয়। NH4+ থেকে কিসে কনভার্ট হয়, অ্যামোনিয়া গ্যাসে কনভার্ট হয়। এগুলো কিন্তু আমরা যত বড় পণ্ডিত বা যত বড় বিজ্ঞানী হয় না কেন, আমরা কিন্তু এগুলো না জানলে কখনো বলতে পারতাম না যে এটার থেকে এটা হয়। ঠিক আছে, এগুলো আমরা আগে দেখছি, তারপরে কিন্তু আমরা খাতায় লিখছি। তাহলে একটু আমাদের এগুলা ব্রেনে রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি ড্রাই সেলের কাজ। এখন এখানে কোশ্চেন হতে পারে যে ভাই তাহলে এই যে জিঙ্ক ক্লোরাইড দিলেন, পাতিত পানি দিলেন, তো এগুলার কাজ কি? এগুলো আসলে ভাইয়া মিডিয়াম হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করতেছে? মিডিয়াম, ইলেকট্রন পাস হওয়ার জন্য যে মিডিয়াম, ওই মিডিয়াম হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি ড্রাই সেলের কাজ কারবার। তারপর আসি তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ। ভাইয়া তড়িৎ রাসায়নিক কোষটা তখন পড়লাম, তড়িৎ রাসায়নিক কোষের কিছু প্রয়োগ আছে। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষের কি আছে, কিছু প্রয়োগ আছে। যেমন আমি যদি বলি, এগুলো অবশ্যই একটু আগে বলে নিই, এটা অবশ্যই আমরা বই থেকে কি পড়বো, রিডিং পড়বো। ঠিক আছে, একটা জাস্ট উদাহরণ দেখায়, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীর আমরা যে সুগার লেভেল চেক করি না, সুগার লেভেল চেক করতে গেলে এই তড়িৎ রাসায়নিক কোষটাই আসলে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে হইতেছে ডায়াবেটিস রোগীর সুগার লেভেল চেক করা, যে আমরা ব্লাডের মধ্যে সুগার লেভেল চেক করি, এটা কিভাবে করি? আসলে সিম্পল, সেটা হচ্ছে যে একটা কখনো যদি কেউ যদি এটা করে থাকেন বা কেউ দেখে থাকেন, তাহলে দেখবেন যে ব্লাড নেওয়া হয়। হ্যাঁ, ব্লাড কোথায় নেওয়া হয়? একটা চিপের মধ্যে, এরকম একটা ছোট্ট এরকম একটা চিপ থাকে, এখানে হচ্ছে মেশিনটা থাকে, এরকম বড় একটা মেশিন থাকে, এখানে মেশিনের পার্ট, আর এখানে একটা চিপ থাকে। কি থাকবে ভাই? একটা, আচ্ছা এখানে হচ্ছে একটা চিপ থাকে। তো এখন এই জিনিসটার মধ্যে আসলে কি থাকে? এখানে হচ্ছে এরকম বিভিন্ন হচ্ছে কি বলে এটাকে, অ্যানোড আর ক্যাথোডের তার থাকবে, ক্যাথোড এক সাইডে আর আরেক সাইডে কি থাকবে, অ্যানোড থাকবে। তাহলে এই যে আমাদের অ্যানোড আর ক্যাথোড আছে, এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়নি, এটা এখনো কোনো মাঝখানে কোনো ধরনের দ্রবণ নেই, কিচ্ছু নেই। তো যখন ব্লাড এখানে দেওয়া হয়, রক্তটা এখানে দেওয়া হয়, তখন এই সার্কিটটা কি হবে, কমপ্লিট হবে। কমপ্লিট হবে। তারপরে সে হচ্ছে এখান থেকে প্রসেস করে হচ্ছে এখানে সুগারের বা হচ্ছে আমরা যেটাকে বলতেছি গ্লুকোজের জারণের মাধ্যমে কি করে ভাইয়া, গ্লুকোজের জারণের মাধ্যমে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে। কি নির্ণয় করে? ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে বলে যে আসলে এখানে কতটুকু সুগার বা কতটুকু হচ্ছে গ্লুকোজ আছে। ঠিক আছে, ওই জিনিসটাই হচ্ছে মিটারে দেখা যায়, ডিজিটাল মিটারে দেখা যায়। তাহলে আমি কি বুঝাইতে পারলাম? সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীর রক্তের সুগার লেভেল চেক করতে হবে বা গ্লুকোজ কতটুকু আছে এটা চেক করতে হবে। তো সেটা কিভাবে করা হয়? এখানে অ্যানোড আর ক্যাথোডের একটা চিপ থাকে, যেখানে ব্লাড দেওয়া হলে সেটা কমপ্লিট হয়। সার্কিটটা যখন কমপ্লিট হয় তখন এখানে আমাদের কি ঘটে, এখানে যে সুগারটা বা হচ্ছে রক্তটা দেওয়া হয়েছে, ওখানে হচ্ছে আমরা গ্লুকোজের জারণ ঘটানোর মাধ্যমে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি। কি নির্ণয় করি?
ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবো। ওই ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে এখানে কতটুকু গ্লুকোজ ছিল, ঠিক আছে, কতটা পয়েন্ট গ্লুকোজ ছিল, সেটা মিলিগ্রাম পার লিটারে নর্মালি কনভার্ট করা হয়, বা পিপিএম যেটাকে আমরা বলি পার্টস পার মিলিয়ন। এনিওয়ে, আচ্ছা, তাহলে এটা কিভাবে হলো? তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগের মাধ্যমে হইলো। আচ্ছা, তারপরে আসি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের টপিক হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাটারির বিরূপ প্রভাব। আচ্ছা, এখন এই জিনিসটা মোটামুটিভাবে আমরা বলতে পারি যে ভাইয়া এটা হচ্ছে বই থেকে একটু রিডিং পড়বেন, তাও একটু শর্ট করে বলে দিই আসলে কি এখানে আছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাটারির কথা বলা আছে, যেমন হচ্ছে লেড ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারিও বলা হয়, যেমন হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। তারপরে ব্যাটারিতে যে বিভিন্ন ড্রাই সেলে যে বিভিন্ন কি ইউজ করা হয়, জিঙ্ক ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মারাত্মক পরিমাণ কি বিষাক্ত, মারাত্মক পরিমাণ বিষাক্ত, ঠিক আছে। এগুলো আমাদের স্কিনের সাথে টাচে আসে, যার কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো এই জিনিসটাকে একটু রিডিং করে বা ব্যাখ্যা করে লিখতে হবে বা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখতে দেখতে হচ্ছে আমরা চ্যাপ্টারের লাস্টের দিকে চলে আসছি। লাস্ট টপিক হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন। আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়া বলার আগে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে ভাই আমরা এতদিন পর্যন্ত যতগুলো বিক্রিয়া করছি ফুল বইয়ে, চিন্তা করে দেখেন তো সবগুলোর মধ্যে কি করছে? আসলে ইলেকট্রনের আদান প্রদান করছে বা ইলেকট্রন শেয়ার করছে। কেউ ইলেকট্রন দান করে ফেলছে, কেউ ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, বা কেউ দুইজন মিলে হচ্ছে ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। তাহলে সবসময় আমরা কি নিয়ে কাজ করতেছি? ইলেকট্রন নিয়ে কাজ করতেছি। কিন্তু আমরা একটা পার্টকে নিয়ে কখনো কাজ করি নাই, সেটা কি? একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস বা প্রোটন নিউট্রন যে একসাথে থাকে, এটা নিয়ে আমরা কখনো কাজ করি নাই। তাহলে এই যে আমরা যখন প্রোটন নিউট্রন বা নিউক্লিয়াস নিয়ে বিক্রিয়া করব, যখন আমরা কি করব? নিউক্লিয়াস নিয়ে বিক্রিয়া করব, ঠিক আছে। নিউক্লিয়াসের পরিবর্তন ঘটাব, নিউক্লিয়াসের পরিবর্তন ঘটাবো, ওই রিয়াকশনগুলোর আমরা নাম দিলাম কি? নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া দুইটা আছে, একটা হচ্ছে আমাদের ফিশন আর একটা হচ্ছে কি? ফিউশন। আচ্ছা, তাহলে একটা একটা লিখি আমরা এখানে। এখানে ফার্স্টে লিখলাম যে ফিশন, ফিশন এটা হচ্ছে আমরা এখানে লিখি, আর ফিউশনটা আর একটু জায়গা নেই, এখানে হচ্ছে ফিউশনটা লিখি, ফিউশন। এখন একটু খেয়াল রাখি ভাইয়া যে আমরা যেটা বলতেছি হচ্ছে ফিশন, ফিশন ওয়ার্ডটা কিন্তু একটু ছোট, 3 অক্ষর দিয়ে। ফিউশন মানে বাংলা, জাস্ট মনে রাখার জন্য বলতেছি, 4টা অক্ষর দিয়ে আছে। তাহলে এখানে যেহেতু ছোট, তাহলে আমরা মনে রাখবো বড় নিউক্লিয়াস ভেঙে, বড় নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন নিয়ে কোনো কাজ নেই, বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, ছোট ছোট বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে একটা উদাহরণ দেখি আমরা, সেটা হচ্ছে যে সাপোজ আমাদের কাছে একটা মৌল আছে ইউরেনিয়াম, হ্যাঁ, ইউরেনিয়ামের ভর কত? 235। এটার পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 92। এটাকে হচ্ছে আমি একটা হাই স্পিডের নিউট্রন দিয়ে আঘাত করলাম, হাই স্পিডের নিউট্রন, একটা নিউট্রন আছে, নিউট্রনের ভর কত? 1, নিউট্রনের পারমাণবিক সংখ্যা 0। তাহলে এটা দিয়ে আঘাত করলে যেটা হবে, এই ইউরেনিয়াম যে নিউক্লিয়াসটা আছে এটা ভেঙে যাবে। ভেঙে এখান থেকে কি তৈরি হবে ভাইয়া? এখান থেকে 141 বেরিয়াম তৈরি হবে। কি তৈরি হবে? 141 বেরিয়াম তৈরি হবে, ঠিক আছে। এটার ভর কত? এটা কি বলে, এটা ভর হচ্ছে আমাদের কত? 141। এটা পারমাণবিক সংখ্যা কত? এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 56। তাহলে একটা নিউক্লিয়াস ভেঙে, ইউরেনিয়াম ভেঙে নতুন একটা জিনিস তৈরি হয়েছে, বেরিয়াম। এটার সাথে হইতেছে 3টা নিউট্রন আসবে। এখানে একটা নিউট্রন দিয়ে ভেঙে আমি কি পাইছি? 3টা নিউট্রন পাইছি। আমি এই পার্টটা একটু অন্য কালে দিয়ে লিখি, হ্যাঁ, 3টা নিউট্রন পাইছি। আমরা কি পাবো এখান থেকে? 3টা নিউট্রন পাবো। দেখেন 310 নিউট্রন, এটা হচ্ছে নিউট্রনের পার্টটা। তাহলে হইতেছে আমাদের এখন যেটা দেখা লাগবে সেটা হচ্ছে যে এছাড়া বাকি কি তৈরি হবে। চিন্তা করে দেখেন, এখানে টোটাল ভর আছে 235 আর এখানে 1, তার মানে কত? 236। এই সাইডেও 236 হবে, এই সাইডে 141 আর এখানে এই যে 1 করে 3টা আছে, তার মানে 141 বাদ দিব, আর হচ্ছে আমরা 3 বাদ দিব। তাহলে এখানে যদি বাদ দিই তাহলে কত থাকে? 6 থেকে হচ্ছে 4 বাদ দিলে 2, আর এখানে হচ্ছে 9, 92 থাকে। 92 ভর। আর পারমাণবিক সংখ্যা যদি হিসাব করি, এখানে আছে 92 মাইনাস 56, এই সাইডের থেকে এই সাইডটা মাইনাস করতেছি। তাহলে 92 মাইনাস 56 কত আসবে? এখানে 36 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদেরকে ক্রিপ্টন। তাহলে দেখেন একটা নিউক্লিয়াস নিউট্রন দিয়ে আমরা আঘাত করলাম, সেটা ভেঙে
3টা নিউট্রন আর হচ্ছে 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, ছোট, এটার তুলনায় ছোট। এখন কথা হলো যে ভাই এই প্রসেসে প্রচুর পরিমাণ কি তৈরি হবে, শক্তি তৈরি হবে, প্রচুর পরিমাণ শক্তি, আমাদের ইমাজিনেশনেরও বাইরে এত পরিমাণ শক্তি তৈরি হবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে আমরা রিয়েকশনটা করলাম, এখানে তো ভাইয়া নতুন করে কি তৈরি হয়েছে, তিনটা কি তৈরি হয়েছে, নিউট্রন তৈরি হয়েছে। এই নিউট্রনগুলা আবার আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে, আবার নতুন করে নিউট্রন তৈরি হবে, আবার ইউরেনিয়ামকে ভাঙবে। তার মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চেইনের মতো চলতেই থাকবে, এটা একটা চেইনের মতো চলতেই থাকবে। এই জন্য এটাকে আমরা নাম দিছি, মানে যে ফিশন, যেটা এই ফিশনকে নাম দিছি কি চেইন বিক্রিয়া। কেন? কারণ এখানে যে নিউট্রন উৎপন্ন হয়, ওই নিউট্রন আবার নিউক্লিয়াসকে আঘাত করে, আবার নিউট্রন তৈরি হয়, আবার নিউক্লিয়াসকে আঘাত করে, এবং এটা কন্টিনিউয়াসলি নন স্টপ চলতেই থাকবে। আচ্ছা, তাহলে ফিউশনে আসি এবার। ফিউশন কি? ফিউশন হইতেছে ভাইয়া ছোট নিউক্লিয়াস অনেকগুলো একসাথে মিলে বড় নিউক্লিয়াস তৈরি করবে। ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে এখানে যদি আমরা উদাহরণ দেখতে চাই, হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে যেটাকে আমরা বলি হাইড্রোজেন, একটা হচ্ছে আমাদের 3টা আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা, তাহলে এখানে যেটা নিচে আমরা ডিউটেরিয়াম, এটার সাথে নিব একটা ট্রিটিয়াম। তাহলে 2টা হাইড্রোজেনের আইসোটোপ, এটা মিলে কি তৈরি করবে দেখেন, এখানে হচ্ছে 4, উপরে হচ্ছে 2, আর এখানে হিলিয়াম, মানে একটা হিলিয়াম তৈরি করছে। ঠিক আছে, এখন উপরে আছে 3 আর 2 5, নিচে 1 আর 1 2, 2 মিলছে, কিন্তু উপরে 3 আর 2 5টা মিলে নেই। তার মানে এখানে একটা কি আসবে, নিউট্রন আসবে। এখানে একটা কি আসবে, নিউট্রন আসবে। এবং এখানে প্রচুর পরিমাণে কি তৈরি হবে, শক্তি তৈরি হবে, প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। এবং আমরা মাথায় রাখি এই রিয়েকশনটা সবসময় সূর্যের মধ্যে চলতে থাকে কন্টিনিউয়াসলি। এই রিয়েকশনটা কোথায় চলতে থাকে, সূর্যের মধ্যে। ঠিক আছে, সূর্যের রিয়েকশন আমরা বলে দিই, সূর্যের মধ্যে সবসময় এই হাইড্রোজেন কি হবে, একাধিক হাইড্রোজেন মিলে আমাদের কি তৈরি করবে, আমাদের হিলিয়াম তৈরি করবে, এবং হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করবে। তাহলে এইটাই ছিল আমাদের কি বিক্রিয়া, ফিশন বিক্রিয়া। এবং এই যে আমাদের প্রচুর পরিমাণে শক্তির কথা বারবার বলতেছি, এই শক্তি দিয়ে আমরা কি তৈরি করতে পারবো, বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আমাদের হচ্ছে রিসেন্টলি না, অনেকদিন আগেই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানের মধ্যে নিউক্লিয়ার ফিউশন এই রিয়েকশনগুলো করে প্রচুর পরিমাণে তাপ এবং বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। ঠিক আছে, তো এই ধরনের জিনিস, বা এটা নিয়ে আরেকটা লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ধরনের পারমাণবিক চুল্লি বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো বেশ রিস্কি। ঠিক আছে, সাপোজ কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল আমাদের রূপপুরে, আল্লাহ না করুক, কোথাও যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বলা যায় যে বাংলাদেশের টোটাল একটা পার্ট বা বাংলাদেশের একটা হিউজ এরিয়া থেকে মানুষজন চলে যেতে হবে। কারণ এই রিয়েকশনগুলো এতটা ডেঞ্জারাস, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় কণা বিকিরণ করে, যেগুলো হচ্ছে আমাদের শরীরে আসলে আমরা হচ্ছে মারা যাবো। এরকম একটা কাহিনী ঘটছে হচ্ছে রাশিয়াতে। ঠিক আছে, এটা নিয়ে একটা কি বলে এটাকে, এটা নিয়ে একটা মিনি সিরিজও বানানো হয়েছে, চেরনোবিল একটা জায়গা, রাশিয়ার একটা জায়গায়, ওখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এরকম একটা দুর্ঘটনা ঘটছিল। ঠিক আছে, এটাও আপনাদের মোস্ট প্রবাবলি বইয়ে লেখা আছে, এটা একটু পড়বেন, বা কারো যদি জানার ইচ্ছা থাকে তাহলে ডকুমেন্টারি বা হচ্ছে গুগল ঘাটাঘাটি করতে পারেন। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এতটুকু থাকবে আমাদের। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে পরের কোনো একটা লেকচার।